কয়েকদিন পর সাফা তার লোকগুলো নিয়ে সেই বস্তিতে গেল। সেখানে গিয়ে হাত মাইকে করে বস্তির সব লোককে জানানো হলো। তাদেরকে সাফা এক সপ্তাহের সময় দিল। বস্তির লোকেরা তো অবাক এবং সাথে নিজের মাথা গোঁজার ঠাঁইটাও হারিয়ে ফেলতেছে। সাথে সবাইকে লিফলেট বিলি করলো, যাতে করে কোনো ঝামেলা করতে না পারে কেউ। সবকিছু টেলিভিশনে দেখলো তুরাগ। সব দেখে আর তুরাগ বসে থাকলো না। এবার একটা এর বিহিত করতেই হবে। তুরাগ বস্তিবাসীকে সাথে নিয়ে বোঝালো তাদেরকে লড়াই করতে হবে। সবচেয়ে বড় কথা, তাদেরকে মাথা গোঁজার ঠাঁই দিতে হবে। এক সপ্তাহ পর যখন সাফা তার ভাইয়েরা আসলো, তখন তারা বস্তিবাসীকে উচ্ছেদ করতে পারল না, কারণ সবাইকে নিয়ে সেখানে তুরাগ দাঁড়িয়ে। তুই এখানেও এসে লিডারি করতেছিস? সেই দিনের সব কিছু কি তুই ভুলে গেছিস? সবকিছু কি আর ভোলা যায়? কিছু কিছু জিনিস সারা জীবনের জন্য মনেও রাখতে হয়। তা তোকে এই কাজ বন্ধ করার জন্য কত টাকা দেওয়া হয়েছে? ভালো কাজে সাহায্য করতে টাকা লাগে না। আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু পরিণতি ভালো হবে না। তুই আমাকে হুমকি দিতেছিস? এক নিমিষেই সব শেষ করে দিতে পারি। এই চাপা, এত কথা বলার কি আছে? কাজ চালিয়ে যাও। এই বেকি চালাও, এখানে এটা ঘরও থাকবে না। ভেকু গাড়ির ড্রাইভার ভেকু নিয়ে এগিয়ে গেল। ভেকু গাড়িতে সাফা, মাহি, কবির উঠে আছে। এক হাত দিয়ে গাড়ি ধরেছে, অন্য হাতে হকি স্টিক। এবার তুরাগ আর বস্তির লোকেরা ভেকু গাড়ির সামনে এগিয়ে গেল। এই বস্তি উচ্ছেদ করার আগে আমাদের সবার লাশের উপর দিয়ে যেতে হবে। বেশি কথা বলবি তো তোকে এখানেই মেরে রেখে দিব। এই, সবার উপর দিয়ে দরকার হলে চালিয়ে দে, দেখি কতজন জীবন দিতে পারে। সাফার কথা মতো ভেকু ড্রাইভার ভেকু নিয়ে যেতে লাগলো। মৃত্যু ভয়ে সবাই সেখান থেকে সরে গেল। নিজের ঘর ভাঙা দেখে সবার চোখে জল আসলো। এবার আর তুরাগ চুপ থাকলো না। সে কিছু বস্তির লোক নিয়ে থানায় গেল। থানায় গিয়ে সাফার নামে মামলা করল, একটা মার্ডার মামলা আর একটা জোর করে সরকারি জমি দখল। আর তার প্রধান সাক্ষী হলো তুরাগ। কিছু সময় পর তুরাগ পুলিশ নিয়ে সেই বস্তিতে আসে। এখানে সাপাকে তার নামে সেদিন রাতে মার্ডারের মামলা হয়েছে, আর আজকেও তার নামে জোর করে সরকারি জমি দখল সেই মামলাও হয়েছে। কে করেছে আমার বোনের নামে মামলা? আমি করেছি আপনাদের বোনের নামে মামলা। সেদিন আমার চোখের সামনে আপনার বোন ওই নিরীহ ছেলেটাকে মেরেছে, আর আজকে আপনারা সবাই জোর করে এই বস্তি দখল নিতে এসেছেন। এসবের কি পরিণতি হতে পারে তুই জানিস? তোকে তো আমরা একেবারে দুনিয়ার থেকে তুলে নেব। এমন আপনারা, যদি তুরাগ বা তার পরিবারে কারো কোনো ক্ষতি হয়, তাহলে আপনার আব্বার নমিশন বাতিল হবে। তাতে সবাইকে জেল যেতে হবে, কারণ তুরাগ উপর মহলের পারমিশন নিয়ে এসেছে। শুধু তাই নয়, এনাদের যদি মাথা গোজার ঠাঁই না হয়, তাহলে আপনাদের বাঁচাও থাকবে না। আর হ্যাঁ, আমি বা আমার পরিবারের পেছনে লাগলে খবর আরো ভয়ানক হবে আপনাদের। এখন বলুন, আপনাদের বোন সাপা কোথায়? তাকে নিয়ে যেতে এসেছি। সাপা এখানে নেই, আর সাপার নামে যা মামলা দিয়েছে সব মিথ্যা। সত্যি না মিথ্যা সেটার বিচার আইন আদালত করবে। যদি নিজ থেকে সিলিন্ডার করে তো ভালো, আমরা ধরলে কি হতে পারে বুঝতে পারতেছেন। আপনি ওনাদের বাসায় যান, দেখবেন বাসায় লুকিয়ে আছে। আপনিও চুপ থাকুন, পুলিশের কাজ পুলিশ করবে, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। সাফার দুই ভাই খুব রাগীভাবে তাকালো তুরাগের দিকে। সাইফ আর সাজিদ দ্রুত বাসায় চলে গেল। তুরাগ বস্তিবাসীকে আশ্বস্ত করল তারা তাদের ক্ষতিপূরণ পাবে। এখন তুরাগের কাজ হলো সব ব্যবসায়ী, দোকানদার, কারখানায়, এসব জায়গায় যেন কোনো চাঁদা তুলতে না পারে। সাইফ আর সাজিদ বাসায় ঢোকা মাত্র তাদের বাবা সোহেল তালুকদার ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তোমরা দুই ভাই থাকতেই আমার প্রিন্সেসের নামে মামলা করার সাহস কেমন হয় ওই ছেলের? ড্যাড, ওই ছেলে কি থেকে কি করলো তা বুঝতে পারলাম না। আমরা যদি জানতাম এরকম কিছু করবে, তাহলে ওর লাশ পড়ে থাকতো। তোমাদের চেয়ে আমার প্রিন্সেস অনেক চালাক আছে, সব আগে থেকেই টের পেয়েছে বলে পালিয়ে চলে এসেছে। ড্যাড, পুলিশ যখন তখন চলে আসতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সাফাকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও। হ্যাঁ, তা তো যাবই, কিন্তু সাথে সাথে ওই তুরাগকে চরম শিক্ষা দেব এবং কিভাবে মামলা তুলে নেওয়া যায় তার ব্যবস্থাও করব।
এই না হলে আমার প্রিন্সেস নিজে তো বাঁচবে, কিন্তু যে ফাঁসিয়েছে তাকে ধ্বংস করবেই। তা কি করবে আমার প্রিন্সেস? একটু কষ্ট করতে হবে তোমাদের। আমি তো পড়াশোনা তেমন জানি না, কিন্তু তবু ওর ভার্সিটিতে আমি ঢুকবো, তাই কোনো একটা মেয়েকে অনুপস্থিত থাকতে হবে। তার বদলে আমি ভার্সিটি যাব, বাকি কাজ করে নিব। কিন্তু তোমাকে দেখার সাথে সাথে তো ওই ছেলে তোমাকে চিনে ফেলবে। অতটাও বোকা নই আমি, সেই সব ভাবতে হবে না তোমাদেরকে। ড্যাডি, আমি গেলাম, কালকের মাঝেই কাজটা হওয়া যায়। সাফার জন্য আলাদা একটা বাসা আগেই গড়ে রেখেছিল। সাফা সেখানে চলে যাচ্ছে। সাফা নিজের জন্য নতুন সিম আর তার বাবার জন্য নতুন সিম মোবাইল নিয়েছে, যাতে সাফার কোনো কিছু লাগলে সে যোগাযোগ রাখতে পারে আর পুলিশ ধরতে না পারে। সাফা যাতে ভার্সিটিতে সহজেই যেতে পারে সেজন্য একটা মেয়েকে গোপনে টাকার বিনিময়ে রাজি করিয়ে তার গ্রামে পাঠিয়ে দেয়, আর সেই মেয়ের জায়গায় সাফা বোরকা পরে ভার্সিটি যেতে পারে। এর মাঝে পুলিশ সোহেল তালুকদারের বাসায় চলে আসে। আপনার আদরের মেয়ে সাপা কোথায়? তাকে নিয়ে আসুন। সেদিন সাক্ষী প্রমাণ না থাকায় তাকে ধরতে পারি নাই। দেখেন অফিসার, আমার জামাই কিন্তু ডিসি, আর সেদিন তো ওই ছেলে নিজেই বলেছে সে কিছু জানে না। তাহলে আজকে কেন আমার মেয়ের পিছনে লেগেছেন? তালুকদার সাহেব, কিছুই করার নেই। আপনার জামাই ডিসি বলে আপনার মেয়ে বেঁচে যাবে এটা ভাববেন না। তুরগারের ফ্যামিলিকে ভয় দেখিয়েছিলেন, এটা তুরক নিজেই বলেছে। আর তা বলেছে তার বা তার পরিবারে কারো কিছু হলে তার জন্য আপনারা দায়ী। তাহলে আমার মেয়ের কি বাঁচার কোনো উপায় নেই? আপনি যত টাকা চান দিয়ে দেব আমি। এতদিন তো আপনার ঘুষের টাকায় চলেছি, কিন্তু এখন কিছুই করা নেই। এটা খুব চালাক, একেবারে পুলিশের তম কর্মকর্তার কাছে থেকে অনুমতি নিয়ে এসেছে। আর আপনার মেয়ের অনেক কুকর্মের কথা জানে এবং তার ফোনে ভিডিও করা আছে। তাহলে উপায় কি অফিসার, সেটা বলো। আপাত বস্তির লোকদের ব্যবস্থা করে দেন, আর আপনার মেয়েকে এলাকার বাইরে থাকতে বলুন। আর পারলে তুরাক নামের ছেলেটার সাথে মিলেমিশে বসে আলোচনা করুন। এছাড়া কোনো উপায় নেই আমাদের। পুলিশ অফিসার সেখান থেকে চলে গেল। সোহেল তালুকদার বেশ কয়েকবার তুরাগের সাথে নিজে বসে থেকে কথা বলেছে, কিন্তু তুরাগ বারবার মানা করেছে। এমনকি সোহেল তালুকদার এবং তার ছেলে মেয়ে যাতে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী করতে না পারে তার জন্য তুরাগ সব মানুষের কাছে নিজে গিয়ে কথা বলেছে, সবাইকে এক করেছে। এতে করে কিছুটা হলেও দাপট কমে গেছে। তাছাড়া সাফা না থাকায় আরও দুর্বল হয়ে গেছে। তাছাড়া সাফার কথা মতো সোহেল তালুকদার সব কিছু বন্ধ রেখেছে। তুরাগ এত কিছু করেছে আর তার বাবা মা জানবে না, সেটা কি হতে পারে? এই যে এত সব করলে কি মনে করছো ওরা তোমাকে ছেড়ে দিবে? সেটা জানি না পরে কি হবে, কিন্তু এখন তো সবাই শান্তিতে আছে, এটাই বা কম কিসের? বড় ঝড় তুফান শুরুর আগে কিন্তু সবকিছু শান্ত থাকে, সুতরাং সাবধানে থেকো। পাগলা কুকুর কখনো ভালো হয় না। পাগলা কুকুরকে কি করে শায়েস্তা করতে হয় তা শিখে গেছি। এরপর লাগতে আসলে আমার ব্যবস্থা আর অন্যরকম হবে, বুঝলে আব্বু? তবুও তুমি আমার সন্তান হও, একটু সাবধানে থেকো। ওরা খারাপ মানুষ, ওদের বুদ্ধির অভাব নেই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমিও আমার ব্যবস্থার কথা ভেবে রেখেছি, তোমাদের চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইদানিং তুরাগ খুব করে দেখতেছে ভার্সিটি আসা যাওয়া বা ভার্সিটিতে থাকা অবস্থায় তাকে বোরকা পরা একটা মেয়ে ফলো করে, কিন্তু তুরাগ যখন তার কাছে যায় তখনই মেয়েটা চলে যায়। মেয়েটা আর কেউ নয় বরং সে হচ্ছে সাফা। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। হঠাৎ একদিন সাফা তুরাগের পথ আটকালো। আজব তো, আপনি কি আর এভাবে আমার পথ আটকালেন কেন? কই আপনার পথ আটকালাম, পুরা পথ খোলা আছে। আপনার গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগতেছে। হয়তো শুভাকাঙ্ক্ষী হব, তার জন্য চেনা চেনা মনে হচ্ছে আমার গলার আওয়াজ। আমার তো তেমন কোনো শুভাকাঙ্ক্ষী নাই। যাই হোক, আপনি প্রায় আমাকে ফলো করেন, আমি গেলে চলে যান। কে বলেছে আপনাকে ফলো করি আমি? কেউ বলে নাই, কিন্তু আমি নিজেই দেখেছি। এখন বলেন তো, কেন ফলো করেন, আর আজকে বা কেন পথ আটকালেন? হয়তো আপনাকে আমি মনে মনে চাই, হয়তো বা আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। হাসালেন আমাকে, মজা করতেছেন আমার সাথে? আচ্ছা, মজা করার মতো কি আমি মিললাম? মাত্র কয়েকদিন হলো ফলো করলেন, আর এর মাঝে ভালোবেসে ফেলেছেন। হয়তো আপনি কয়েকদিন থেকে দেখতেছেন, কিন্তু আমি আপনাকে সেই প্রথম যেই দিন দেখেছি সেই দিন থেকেই পছন্দ করি।
দেখেন, আমি সব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, আর টাইম পাস করার মতো কোনো সময় আমার নেই। আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি। আমি জানি আপনি প্রেম ভালোবাসা বিশ্বাস করেন না, কিন্তু আমি কথা দিতেছি কোনোদিন আপনার হাত ছেড়ে দিব না। দেখেন, ভালোবাসাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বর্তমানে এমন কিছু ঝামেলায় আটকে গেছি যা শুনলে আপনি এমনি এমনি ছেড়ে যাবেন, আর আপনাকে দেখে মনে হচ্ছে পর্দা করেন। আমি কোনোদিন ছেড়ে যাব না আপনাকে, আর যত ঝামেলা থাকুক না কেন আমি পাশে থাকবো আপনার। আর পর্দা আগে করতাম না, যখন আপনার সম্পর্কে জানলাম তখন থেকেই পর্দা করি আমি। যাই হোক, তাদের দুজনের মাঝে প্রেম হয়ে গেল, কিন্তু সাফা তার চেহারা তুরাগকে দেখায় নাই। সাফা এত পরিমাণে তুরাগের কেয়ার করে, তুরাগের কথা মতো চলে, এতে করে তুরাগ তাকে আরও বেশি করে ভালোবেসে ফেলে। সাফাও দিন দিন তার ভালোবাসার জালে তুরাগকে আটকায়। একটা ছেলের জীবনে প্রেম থাকবে, এটাই স্বাভাবিক। আর যখন একটা ছেলেকে কোনো মেয়ে নিজে থেকে ভালোবাসার কথা বলে, তখন সেই ছেলেটা রাজি না হয়ে উপায় থাকে না। সাফার প্ল্যান কাজে দিয়েছে। আপু, এভাবে আর কতদিন ওই তুরাগের সাথে প্রেম করে যাবেন? সবে মাত্র শুরু, এখন শুধু ওকে আমার প্রেমে পাগল বানানো বাকি। এর মাঝে যদি সে আপনার চেহারা দেখতে চায় তখন কি করবেন? সেটা ভাবতেও হবে না, আমি না দেখা পর্যন্ত সে দেখবে না। এখন তাহলে কি কি করতে হবে আমাদের? যখন যা বলবো তখন সব কিছু রেডি করে রাখবি সবাই। সাফা এখন সবচেয়ে বেশি সময় দেয় তুরাগকে। তুরাগকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। তুরাগ তো দিন দিন সাফার প্রতি পাগল হতে থাকলো, কারণ সাফা তাকে এত ভালোবাসা দিতেছে। তুরাগ যাই বলে সবই শোনে, তুরাগের উপরে কোনো কথা বলে না, তুরাগের কথা মতো চলে। আচ্ছা, আমি তোমার সাথে আজ এতদিন থেকে রিলেশনশিপে আছি, কিন্তু দেখো, তোমার নামটাও জানি না, এমনকি তুমি দেখতে কেমন সেটাও জানি না। আমাকে যে ময়না পাখি বলে ডাকো, এটাই আমার নাম। এই নামে যখন ডাকো তখন মনে হয় আমার হৃদয়টা ছুঁয়ে দিলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে কি দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবে, কিন্তু আমাকে দেখার পর যদি তুমি আমাকে গ্রহণ না করো। কি যে বলো না তুমি, তোমাকে ভালোবাসি, তুমি দেখতে যেমনই হও না কেন, তোমাকে কেন গ্রহণ করবো না? ভালোবাসা কি চেহারা দেখে হয় নাকি? না, তবু তুমি আমাকে দেখলে ভালোবাসার বদলে ঘৃণা করবে। আমার ময়না পাখিটা যে কি বলে না। শোনো, তুমি দেখতে যেমনটাই হও না কেন, আমি শুধু তোমাকেই চাই। তাহলে আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে দেখার পর আমাকে ছেড়ে যাবে না, এবং আমাকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখবে, আমাকে তোমার মতো করে গড়ে নিবে। এই যে তোমার শরীর স্পর্শ করে বলতেছি, তুমি যেমন হও না কেন আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে দেখার পর তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আমার ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখবো। এবার অন্তত তোমার চেহারাটা দেখো ময়না পাখি। সাফা তবুও ভয় আছে, যদি তুরাগ তাকে দেখার পর ছেড়ে দেয়। তাছাড়া তুরাগ তো সাফাকে পছন্দ করে না, যদি কোনো কারণের মত পাল্টায় তখন কি হবে, এরকম আরও অনেক চিন্তা করে সাফা। এবার বোরকা থেকে ধীরে ধীরে তার চেহারা বের করতেছে। তুরাগ খুব আগ্রহ নিয়ে দেখতেছে, কিন্তু যখন সে পুরো চেহারা দেখলো, তুরাগ তো আসমান থেকে পড়ার মতো অবস্থা। এবার নিজের প্রতি তুরাগের রাগ হচ্ছে। পুলিশ যে মেয়েকে খুঁজতেছে সেই মেয়ের সাথে কিনা এতদিন সে প্রেম করেছে, তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে। তুরাগের চোখে রাগ আর অভিমান দেখতে পারতেছে সাফা, তাই সাফা কৌশল অবলম্বন করে তুরাগের কাছে গিয়ে তুরাগকে জড়িয়ে ধরল। এই ছাড়েন আমাকে, যে হাত মানুষকে হত্যা করে সেই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরবেন না। আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে, তাই তো তোমাকে আমার চেহারা দেখাই নাই আর নামও বলি নাই। আপনি যে কত বড় মাপের খেলোয়াড় সেটা বুঝে গেছি আমি। আমাকে আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন। বিশ্বাস করো তোরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেই দিন তুমি আমার জীবন বাঁচালে সেই দিন থেকেই তোমাকে পছন্দ করতাম আমি। চুপ করেন, এত মিথ্যা নাটক সাজাতে হবে না। আমার সাথে যা করছেন তা বাদ দিলাম, কিন্তু সাধারণ মানুষের কত ক্ষতি করছেন সেটা জানেন? আমি যদি প্রথমে জানতাম এটা আপনি, তাহলে জীবনেও আপনাকে ভালোবাসার কথা বলতাম না। তোরা, আমি আগের সব কিছুর জন্য সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর আপনার চেহারা আর আমাকে দেখাবেন না। রাগ করে তুরাগ সেখান থেকে চলে গেল, কিন্তু তুরাগ কিছুতেই তার ভালোবাসার কথা বলতে পারতেছে না, কারণ বোরকা পরা থাকায় সাফা কি চেনে নাই, আর তুরাগ সেই অচেনা চেহারার মানুষটাকেই ভালোবাসে।
বারবার তুরাগের চোখে সাফা ভেসে আসতেছে। নিজের প্রতি একবার রাগ হচ্ছে তো আর একবার নিজের ভালোবাসার কথা ভাবতেছে। তুরাগ রাগ করে যাওয়ার পর সাফা তো হতাশ হয়ে গেল। এখন তাহলে কি উপায়? অনেক কিছু ভাবতেছে সাফা। সেই সময় কবির আর মাহির চলে আসে। তোমরা দুজন এসেছো, ভালো হয়েছে। এখন তো একটা সমস্যা হয়ে গেছে। তুরাগ আমার চেহারা দেখার পর তো রাগ করে চলে গেল। তাহলে এখন উপায় কি? এবার তো তাহলে আপনাকে পুলিশের হাতে তুলে দিব। আমার মন বলতেছে এই সব কিছুই করবে না তুরাগ। ওর চোখে রাগ দেখেও সেখানে আমাকে নিয়ে ভালোবাসাও দেখেছি আমি। তাহলে এখন কি করবেন আপু? এখন খালি তুরাগকে বিরক্ত করবো, রাগাবো, সব সময় তার সামনে পিছনে থাকবো। এতে কি কাজ হবে আবামনি? কাজ না হয় উপায় আছে কোনো? ঘুঘু যখন ধরা দিয়েছে তখন আর পালাতে পারবে না। তোমরা শুধু তুরাগের ওপর নজর রাখো, কখন কোথায় যায় আর সারাদিন কি কি করে সেই সব আমাকে প্রতিনিয়ত জানাবে। ঠিক আছে আবামনি, সবসময় আপডেট খবর পাবেন। তুরাগ ভার্সিটি গেলে সেখানে তুরাগের সামনে দাঁড়ায়। ক্যান্টিনে খেতে গেলে তুরাগের হাত থেকে কেড়ে নিয়ে খায়। তুরাগ কোথাও গেলে সেখানে পিছু নেয়। টিউশনে গেলে যাওয়ার আসার পথে সাথে থাকে। এক কথায় তুরাগ যেখানে যেখানে যায় সেখানে সাফাও যায়। আচ্ছা, আপনি কি শুরু করেছেন আমার সাথে সেটা বলুন তো। যাকে ভালোবাসি তার সাথে সাথে আছি আমি। আপনার মতো অহংকারী গুন্ডি মেয়েকে আমি ভালোবাসি না। যে মেয়ে মানুষ খুন করে, যে মেয়ে ছেলেদের মতো চলে, যে মেয়ে নেশা করে, যে মেয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অন্যের ক্ষতি করে, তাকে আমি ভালোবাসি না। আমি ভালো হতে চাই তুরাগ। আমি তোমার মতো সহজ সরল সোজা হতে চাই, সবার উপকার করতে চাই। আমি আমার অপকর্মের জন্য ক্ষমা চাই। আমি তোমার সাথে থেকে তোমার মতো মানুষ হতে চাই তুরাগ। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না তুরাগ। আপনার কথায় আমি কোনো বিশ্বাস খুঁজে পাই না। একবার তোমার বুকে হাত রেখে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? আমাকে তুমি ভুলে যেতে পেরেছো? সত্যি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমাকে কেন পুলিশের হাতে তুলে দিচ্ছ না? আমার কথার উত্তর দাও তুমি। কি উত্তর দেবো আমি? হ্যাঁ, ভালোবাসি, তবে বোরকা আড়ালে থাকা মেয়েকে, তোমাকে না। এই খারাপ মেয়েটা ভালো হতে চাই তোরা। দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি আগে বুঝি নাই বলে এত সব পাপ করেছি, কিন্তু তোমাকে দেখার পর, তোমার সাথে চলার পর বুঝেছি তুমি ঠিক, আমি ভুল। ভালো হতে চান সেটা ভালো কথা, কিন্তু আমি পারবো না আপনাকে আমার সাথে রাখতে, আপনাকে ভালোবাসতে। তাই যদি হয় তাহলে আমাকে পুলিশের হাতে তুলে দাও তুমি। সাফার চোখের দিকে তাকিয়ে দেখে সাফার চোখে পানি। এতক্ষণ থেকে খুব করুণভাবে কথাগুলো সাফা তুরাগকে বলেছিল। তুরাগের কেন জানি সাফার চোখের পানি দেখে খুব মায়া হলো। সাফা খুব শান্ত আর করুণভাবে অসহায় হয়ে তুরাগকে দেখতেছে, কিন্তু তুরাগ বুঝতে পারতেছে না এত কিছুর মাঝে পুরো শয়তান লুকিয়ে আছে। সত্যি তো সব ছেড়ে দিয়ে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো হব আমি, যদি তুমি আমার পাশে থাকো। তাহলে আমি যা বলবো তা মানবে তো? আর আমার কথা মতো চলবে তো? আর আমি যা জানতে চাইবো তা বলবে তো? হ্যাঁ, তোমাকে পেয়েছি, এখন তোমার জন্য সব করতে পারবো আমি। তাহলে এখন বলো, ভার্সিটিতে কি করে তুমি আসলে? সত্যি বলতে তোমাকে খুব ভালোবাসি, তার জন্য একটা ছাত্রীকে টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম কিছু দিনের জন্য। সরি, এরপর এমন করব না। এখন তোমাকে পেয়েছি, আর কিছুই চাই না। আমাকে পাওয়ার জন্য এত কিছু করলে তুমি? সত্যি তুমি যে ভালো হতে চাও সেটা এখন বুঝে গেছি। কথা দাও আমাকে ছেড়ে যাবে না, আমাকে ভুল বুঝবে না, সব সময় তোমার ভালোবাসা দিয়ে আমার ভুলগুলো শুধরে দিবে। সত্যি সত্যি যদি তুমি আগের জীবন ছেড়ে নতুন জীবন করতে চাও, আমি আছি তোমার পাশে। দুজনে আরো অনেকক্ষণ কথা বলল। সাফা যখন জড়িয়ে ধরে রেখেছিল সেই সুযোগে তুরাগও সাফাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সাফা তখন মনে মনে ভাবে সে কি ভুল করল, আর চাইলেও ছাড়াতে পারতেছে না। তবে সাফার যে বুদ্ধিমতো কাজগুলো হতেছে এতে সাফা ভীষণ খুশি। এভাবে সুন্দরভাবে তাদের দিনগুলো পার হতে লাগলো। তো আজকে সাফা তুরাগের সাথে এক জায়গায় যাবে, তাই রেডি হচ্ছে। আবামনি, আপনি ওই তুগারের সাথে ওই জায়গায় যাবেন না। রেল লাইনের পাশে অসহায় মানুষকে সে বস্ত্র বিতরণ করবে। সেটা তো আমি জানি, কিন্তু কেন যাব না?
একবারে নোংরা জায়গা, পরিবেশ ভালো না। কিন্তু আপাতত কিছু করার নেই, বুঝলে কবির? কিন্তু আপাতত কিছু করার নেই, বুঝলে কবির? এখন ওর সব কথা মতো চলতে হবে, তারপর সময় বুঝে মামলা তুলে নিতে পারলেই হলো। আর শোনো, আমরা যেখানে যাব সেই জায়গাটা পরিষ্কার রাখার ব্যবস্থা করবে। আর শোনো, তোমাদের যেন কখনো তুরাগ না দেখে। সেটা আর বলতে হয় আপামনি, সব জানি আমি। তুরাগ আমাদেরকে দেখালেন আপনার সমস্যা হবে। সাফার কথা মতো রেল লাইনের সেই বস্তিতে কবির আগেই গিয়ে সব ঠিক করে রাখলো। তুরাগ এবং তার বন্ধুরা মিলে সেই সংগঠন করেছে, সেটার কল্যাণে গরিব অসহায় দুস্থ এতিম মানুষকে সাহায্য করে তারা। তাই এবার তুরাগ সাফাকে সাথে নিয়ে এসেছেন, যাতে সাফা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। এই যে এত সব দেখলে, এখান থেকে কি বুঝলে তুমি? জানি তেমন কোনো বোঝ নাই, কিন্তু কথা হলো সবার জীবনে এক না। আমি সব বুঝেছি, আমাকে ও সব বোঝাতে হবে না। এনারা বস্তিবাসী, এনারা গরিব, জীবনটা খুব কষ্টে। আমরা এদের থেকে ভালো আছি। কিছুটা বুঝেছো তাহলে? একবার ভাবো তো, কেউ যদি এনাদেরকে উচ্ছেদ করে দেয় তাহলে এনাদের কি হবে? আমাদের মাথার উপরে তো থাকার মতো ছাদ আছে, কিন্তু এনাদের। বুঝেছি। সেদিন আমি সত্যি বড় ভুল করেছি। তুরাগ সাফার হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে গেল। সাফাও কোনো বাধা দেয়নি, তুরাগের সাথে গেছে। সাফা, আমি চাই তুমি একেবারেই ভালো হও। তুমি মানুষের সেবা করো, নিজের চলাফেরা পোশাক পরিবর্তন আনো, নামাজ কালাম পড়ো, আল্লাহর ইবাদত করো। তুমি যখন বলেছো তখন সব করবো আমি। কোনো পাপ কাজ করবো না। এখন থেকে বোরখা পরে চলবো, নামাজ কায়েম করবো, কারোর ক্ষতি করবো না, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। ঠিক এই সাফাকেই চাই। যারা এতদিন ঘৃণা করতো তারাই তোমাকে ভালোবাসা দেবে। জোর করে সব পাওয়া গেলেও কারো মন আর কারো মন থেকে দোয়া পাওয়া যায় না। মানুষ যতই খারাপ বলবে, তুমি কিন্তু মন খারাপ করবে না, তাদের পাশে দাঁড়াবে, সুখে দুঃখে সঙ্গী হবে। অবশ্যই। নিজেকে নারী হিসেবে গড়ে তোলো, নারী হিসেবে পাশে দাঁড়াও, নারী হয়ে সবার সম্মান অর্জন করো, নারী হয়ে আর এক নারীকে সাহায্য করো, পাশে থাকো। খারাপ পথে যে নারী বা মেয়ে আছে তাকে ভালো পথে নিয়ে আসো। যেখানে নারীরা অত্যাচারিত সেখানে তাদেরকে সাহায্য করো। বুঝেছি আমি। এভাবে পাশে থেকে আমাকে বুঝিও, যেগুলো জানি না সেগুলো জানিও আমাকে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তুমি। এভাবে প্রতিদিন তুরাগ সাফাকে বোঝায়। সাফাও তুরাগের সব কথা শুনে বোঝে, কিন্তু মন থেকে কোনো কিছুই করে না। আর সাফাও তুরাগের সাথে এমনভাবে মিশে, এমনভাবে চলে, এমনভাবে ভালোবাসে। এতে সাফার প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা বেড়ে যায় তুরাগের। সাফা এখন শুধু সুযোগের অপেক্ষায় আছে। সাফা সবসময় বোরকা পরে চলে, তুরাগকে দেখানো নামাজ কালাম পড়ে, নিজের লোককে অসহায় সাজিয়ে তাদেরকে সাহায্য করে। এসব দেখে তুরাগ মনে করে সত্যি সাফা ভালো হয়েছে। তাই তুরাগ মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, সাফাকে একটা সত্যি কথা জানাতে হবে। মাহি আর কবির তো সাফার কাছ থেকে এসব কথা শুনে হাসতে হাসতে শেষ। তুরাগ আমাদেরকে দেখলে আপনার সমস্যা হবে। আপামনি, আমি ভেবে পাচ্ছি না আপনি এত সুন্দর অভিনয় কোথায় শিখলেন। গর্তে পড়লে তখন বাঁচার জন্য একটু অভিনয় করতেই হয়। আর বেচারা তুরাগ মনে করেছে আপনি তাকে ভালোবাসেন আর তার কথা মতো চলতেছেন। এবার বুঝবে আমি কি জিনিস, আর আমার সাথে লাগতে আসলে তার পরিণতি কি হতে পারে। আপু, আপনি এমন এমন ভাব করলেন, যেখানে যেতে বলল সেখানে গেলেন, যা করতে বলল তা করলেন। এমনকি তাকে এমনভাবে ভালোবাসা দিতেছেন, বেচারা দিন দিন আপনার প্রতি পাগল হয়ে যাচ্ছে। অবশ্যই তাকে আমার প্রেমে পাগল বানাবো, আর যাতে সে আমার কাজে আর বাধা হতে না পারে। বা আপামনি, আপনার মাথায় বুদ্ধি ভরা আছে। এখন থেকে পুরো 2 দিন তুরাগের ফোন মাহি রিসিভ করবে, আমি তুরাগের ফোন রিসিভ করব না। আমি কেন ফোন রিসিভ করব? আর ফোন রিসিভ করেই বা কি বলবো? তেমন কিছু করতে হবে না, খালি ফোন রিসিভ করবি আর বলবি আমি নাই, পালিয়ে আছি। তাহলে কি হবে? তাহলে বুঝবে পুলিশ আমাকে ধরতে এসেছে, তখন সে নিজেই মামলা তুলে নেবে। উফ আপু, তোমার মাথায় এত বুদ্ধি সেটা তো জানতাম না। এই জন্য তো আপনার বাবা আপনাকে এই শহরের পরবর্তী নেত্রী হিসেবে দেখে। ড্যাডি শুধু একবার এমপি হোক, বাকিটা আমি নিজেই সব দেখে নিব।
এখন যা করতে বললাম তা মনে থাকবে তো নাকি? আপু বলছিলাম কি, অনেক দিন হলো আনন্দ ফুর্তি করি না। অনেক দিন হলো লাল পানি খাই নাই, খালি সিগারেটের ওপর দিয়ে চলে বলেন। তোমরা সবাই আনন্দ করো, এই যে নাও টাকা। আপু আপনি না থাকলে সব জমবে। আরে বোকার দল, তোরা বুঝে যাবে দেখা করতে গেলে। এই না বললেন 2 দিন যাবেন না দেখা করতে, ফোনও রিসিভ করবেন না। উফ, কোন চিন্তায় সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, যে কোনো 2জন গিয়ে নিয়ে আসো, তারপর সবাই একসাথে খাবো। আর হ্যাঁ, হাঁসের মাংস, ডিম সিদ্ধ, ডিম ভাজি, সাথে ঠান্ডা মিষ্টি সব নিয়ে আসবি। সাফার কথা মতো দুজন গিয়ে সব কিছু নিয়ে আসলো। এতদিন সাফা সিগারেট খেয়েছে, কিন্তু সেটা তুরাগ বুঝতে পারেনি, কারণ সাফার মুখ ঢাকা ছিল আর তুরাগের থেকে একটু দূরে থাকতো। সাফা, মাহি, কবির সবাই আনন্দ করা নিয়ে ব্যস্ত। তুরাগ বেশ কয়েকবার সাফাকে ফোন করেছে, কিন্তু ফোন রিসিভ করেনি। এভাবে আরও কিছুক্ষণ ট্রাই করার পর মাহি ফোন রিসিভ করে। হ্যালো সাফা, তোমাকে 2 দিন থেকে ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছো না কেন? আর আমার সাথে দেখা করতেও আসলে না যে? আপনি যাকে ফোন দিয়েছেন তিনি বাসায় নেই। আজ 2 দিন থেকে সাফা আপু বাসায় থাকে না, পুলিশের ভয়ে বাসা ছেড়ে অন্য কোথাও পালিয়ে আছে। কিন্তু আপনি কে, আর সাফা আবার কোথায় গেছে তার ঠিকানা দিতে পারবেন? আমি ওনার কাজের মানুষ, আর কোথায় গেছে সেটা বলে নাই, কিন্তু এটা বলেছে আমি যাকে ভালোবাসি তার জন্য ঘর ছাড়া। আমি যাকে ভালোবাসি সেই পাগলটা ফোন করে আমার খবর নেবে। শুধু এতটুকু বলেই সাফা আপু পালিয়ে গেছে পুলিশ দেখে। তুরাগ ফোন রেখে দিল। সত্যি আজকে তার কারণে তার ভালোবাসার মানুষ পালিয়ে থাকতেছে, কিন্তু এখন বা তার কি করার আছে? এভাবে নানা রকম চিন্তা করে সময় পার করলো। ঠিক 3 দিন পর সাফা তুরাগের সাথে দেখা করলো, তবে আজকে সাফার মনটা ভীষণ খারাপ। তুরাগ অবশ্য সেটা ভালো করেই বুঝতে পেরেছে। আমি খুব সরি তুরা, তোমার সাথে 3টা দিন দেখা করতে পারি না। আমি সত্যি বলছি, তোমার কাছে আসবো ঠিক সেই সময়। হ্যাঁ আমি জানি, আমার কারণে এখন তুমি পালিয়ে বেড়াও। আমি যদি মামলা না করতাম তাহলে তোমাকে এভাবে পালিয়ে থাকতে হতো না। জানো, তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে কষ্ট হয় আমার। আমি তো ভুল করেছি, আমার তো সাজা পেতেই হবে। পুলিশ ধরলে হয়তো আমার ফাঁসি হবে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে থাকতে হবে ভাবলে আবার কান্না চলে আসে। আমি আজকেই গিয়ে মামলা তুলে নেব, তোমাকে আর পুলিশ ধরবে না। আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না না, মামলা তুলবে না তুমি। আমার পাপের সাজা তো আমাকে ভোগ করতেই হবে, কিন্তু তোমাকে ছাড়া আমি ওই জেলে থাকতে পারবো না। বেশি কথা বলো না তো, তুমি আমার সাথে থানায় চলো। আমি পুলিশের সাথে কথা বলবো আজ। তুরাগ সাফাকে জোর করে থানায় নিয়ে গেল। সাফা আগেই থানায় সব ব্যবস্থা করে রেখেছে, আর একটু নাটক সাজিয়ে রেখেছে। সাফা যাওয়া মাত্র তাকে গ্রেফতার করতে চাইলে তুরাগ বাধা দেয়। সাফা মুস্কি মুস্কি হাসে, কিন্তু তুরাগকে বুঝতে দেয় না। সাফার তো মন চাচ্ছে থানার ভেতরে নাচার জন্য, কিন্তু না, এসব কোনো কিছুই করা যাবে না। তুরাগকে বুঝতে দেওয়া যাবে না কোনোভাবেই। পুলিশ যখন সাফাকে গ্রেফতার করবে ঠিক তখনই তুরাগ পুলিশের সামনে দাঁড়ায়। কি হলো, আপনি সামনে বাধা দিয়ে দাঁড়ালেন কেন? স্যার আগে আপনি বসুন, তারপর ঠান্ডা মাথায় আপনাকে সব বুঝিয়ে বলতেছি। তুরাগ পুলিশ অফিসারকে ধরে চেয়ারে বসালো। তারপর পুলিশের সামনে থাকা চেয়ারে তুরাগ সাফাকে নিয়ে বসলো। সাফা এমন ভাব করে আছে যেন কত বড় অপরাধ করেছে, আর নিজের অপরাধের জন্য সে ক্ষমা চাওয়ার মতো ভাবখানা ধরেছে। কিন্তু আগেই তো সব কিছু ঠিক করে রেখেছে সাফা। চলুন, কি বলবেন? এভাবে থানার ভিতরে মার্ডার কেসের আসামি শান্তিতে থাকতে পারে না। আসলে স্যার, আমি ওর নামে যে মামলা করেছি সেটা তুলে নিতে এসেছি। মানে কি সব বলতেছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আর পুলিশকে কি আপনাদের চাকর মনে হয়? স্যার দয়া করে রাগ করবেন না, একটু ঠান্ডা হন। আমি সব বুঝিয়ে বলতেছি আপনাকে। জেদের বসে রাগ করে সাবার নামে মামলা করেছি, তাই সেই মামলা তুলে নিতে এসেছি সাবাকে সাথে নিয়ে। আপনি কি কাউকে ভয় করে মামলা তুলে নিতে চাচ্ছেন, নাকি কেউ আপনাকে জোর করে মামলা তুলে নিতে বলতেছে? আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমাকে। স্যার আমাকে কেউ ভয়ভীতি দেখায় নাই, কেউ জোরও করে নাই। আপনি মামলাটা ডিসমিস করে দেন। সেদিন রাগের বসে মামলা করেছি, এরপর এমন ভুল করবো না। ঠিক আছে, সমস্যা নেই, তবে আপনাকেও এই পেপারে সই করতে হবে। কেন সই করতে হবে স্যার? আর কি বা লেখা আছে এই পেপারে? এমন কিছু না, শুধু আপনি মামলা তুলে নিতেছেন, আপনাকে কেউ জোর করে নাই।
আর শেষে হলো যেটা, এরপর আপনি কোনোদিন কখনো সাপার নামে মামলা দায়ের করতে পারবেন না। যদি করেন তাহলে সাপার বদলে আপনাকে জেলে যেতে হবে। তুরাগ কিছুক্ষণ ভাবলো, ভেবে দেখলো সাফা তো সব অপকর্মের কাজ ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে এখন। আর তাছাড়া দুজন দুজনকে তো খুব ভালোবাসে, তাহলে ওই পেপারে সই করতে বা কিসের আপত্তি। দেন স্যার, আমি সই করতেছি। না না, সই করো না তুমি। পরে যদি তোমার কোনো সমস্যা হয় কিংবা ভুলবশত কোনো অন্যায় করি। কিছুই করবে না তুমি, তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আমি সাথে আছি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আরো ভালো পথে আনবো। সত্যি তুমি অনেক ভালো, তোমাকে আমার জীবনে পেয়ে সত্যিই ধন্য আমি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, নিজেকে ভালো করছো, এটা তোমার প্রাপ্য। আমি সবসময় পাশে আছি তোমার। তুরাগ, এখনো সময় পেপারে সই করার আগে ভেবে দেখো। মামলা তুলে নেওয়ার আগে আরো একবার ভাবো। স্যার, সব ভেবেচিন্তে আপনার কাছে এসেছি। আর হ্যাঁ স্যার, সাফা আর কোনো অন্যায় করবে না, আর আমিও কোনোদিন সাফার নামে মামলা করব না। পুলিশ অফিসার তুরাগকে পেপারটা এগিয়ে দিল। হাসি মুখে পেপারে সই করতে থাকলো তুরাগ। তুরাগ যখন পেপারে সই করতেছিল, ঠিক তখন পুলিশ অফিসার আর সাফা দুজন দুজনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। যেখানে আগে থেকেই সব ঠিক করা ছিল, সেখানে একটু তো অভিনয় করতেই হবে। তাহলে পুলিশ কমিশনার স্যারের কাছে গিয়ে মামলা তুলে নেওয়ার কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, উপর মহলের সবার সাথে আমার কথা হয়েছে। তাহলে এর পর তোমার বা তোমার পরিবারে কারো কোনো ক্ষতি হলে সেখানে ছাপা বা তার পরিবার দায়ী থাকবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, যেখানে সাফার প্রতি কোনো অভিযোগ নেই সেখানে ওসব কিছুই হবে না। ঠিক আছে, তাহলে এবার যেতে পারো তোমরা। আমি বাকি কাজ করে নিয়েছি। আর ছাপা, এখন থেকে তোমাকে পালিয়ে বেড়াতে হবে। সব এই তুরাগের জন্য হলো। সত্যি তুরাগের মতো ভালো ছেলে হয় না। তুরাগ আগে আগে বাহিরে গেল, তারপর সাফা আর পুলিশ অফিসার হাসলো। সত্যি তুরাগ পরোপকারী হলেও অনেকটাই বোকা একটা ছেলে। পুলিশ সাফাকে কিছু ইনফরমেশন দিল। আজকে থেকে সাফার আর কোনো কাজে বাধা থাকলো না, আবারও আগের মতো সব কাজ করতে পারবে সে। বাহিরে এসে সাফা তুরাগ সহ বাহিরে গেল। তার একটা সুন্দর জায়গায় বসলো। জায়গাটা নিরিবিলি, কোলাহল মুক্ত। দুজন দুজনের পাশাপাশি বসে আছে। তুরাগ সাফার একটা হাত ধরে নিজের হাতের উপর রাখলো। করুণ চোখে এবার সাফার দিকে তাকালো তুরাগ। সাফা, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার প্রতি এতটুকু অনুরোধ থাকবে, এমন কোনো কাজ করো না যাতে আমাকে কঠিন বিপদে পড়তে হয়। কি যে বলো না তুমি, তোমাকে আমি ভালোবাসি। সাফা, জীবনে মানুষের উপকার করতে না, কখনো তাদের ক্ষতি করো না। আরে বাবা, এমন কাজ করব না তো। আর আমি কি আর বলতে হয়? সারা জীবন কিন্তু তোমার শরীর টাইট থাকবে না, সারা জীবন শরীরের শক্তি একরকম থাকবে না। এখন জীবিত আছি, কোনো এক সময় মরতেও পারি। বুঝেছি তো, আমাকে আর বলতে হবে না। না না, তেমন কিছু না, তো জানিয়ে রাখতেছি যাতে ভবিষ্যতে তোমার কাজে আসি। তুমি নেতার মেয়ে, ভবিষ্যতে তুমিও নেত্রী হতে পারো। সবসময় সাধারণ মানুষের কাজে আসবে, সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে। যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে, নিজে অন্যায় করবে না, অন্যকে অন্যায় করতে দিবে না। সদা সর্বদা সত্যের পথে থাকবে, এতিমের সম্পদ মেরে খাবে না জীবনেও। আর মানুষ খুন করবে না, মেয়ে হয়ে কখনো ছেলে মানুষের গায়ে হাত তুলবে না। বুঝেছি সব। যদি ভবিষ্যতে আমি এই শহরে বড় নেত্রী হই, তাহলে তুমি আমার পিএ হিসেবে থেকো। আমার সাথে থেকে সবকিছু বুঝিয়ে দিও, কেমন? সেটা তো পরের হিসাব। সত্যি বলতে, তোমার সাথে বিয়ে হলে এসব রাজনৈতিক কাজ কিংবা মানুষ ঘৃণা করে এমন কোনো কাজ করতে দেবো না। কেন? আমাকে নিয়ে ভয় হয় নাকি তোমার? ভয় না, আমার বউ আমার ঘর সংসার সামলাবে, আর আমি নিজে বাইরে থেকে কষ্ট করে হলেও আয় করে নিয়ে আসবো। তবু আমার বউকে অন্য মানুষের সামনে উপস্থাপন করতে পারবো না। একটু আগে যে বললে যেন মানুষের উপকার করি, সৎ পথে চলি, আর ভবিষ্যতের নেত্রী। বলা তো মুশকিল, আমার সাথে তোমার বিয়ে নাও হতে পারে, এমনকি অন্য কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথেও তোমার বিয়ে দিল, তখন তো তুমি রাজনীতি করতেও পারো। চুপ করো তো, সব সময় নেগেটিভ কথা তোমার মুখে। চলো কিছু খাবো, তবে আজকে বিল আমি দিব। দুজনে এক জায়গায় খেতে গেল। তুরাগ জোর করে সাফাকে নিজ হাতে খাইয়ে দিল। সাফা খেতে না চাইলেও তবুও খেলো, কারণ প্রেমের অভিনয়টা করে যেতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে। সময় বুঝে তুরাগকে ছাড়তে হবে। খাওয়া হলে নিজ হাতে সাফা মুখ মুছিয়ে দিল। দুজনে পাশাপাশি রিস্কায় করে চলে আসলো। তুরাগ সাফাকে বিদায় দিয়ে নিজের বাসায় গেল। সাফাও তার নতুন ফ্ল্যাটে আসলো।
আপু কাজ তো হয়ে গেছে, তাহলে ওই তুরাগের সাথে কেন এত ঘুরতে হবে, ওর কথা শুনতে হবে? আরে বোকা, এখনই যদি তুরাগের সাথে ব্রেকআপ করি তাহলে তোরা আমাদের প্ল্যান বুঝে যাবে। এখন থেকে তুরাগকে প্রেমের জালে ব্যস্ত রাখবো, আর বাদ বাকি কাজ তুই আর কবির করবে। সত্যি আপু, তোমার মাথায় বুদ্ধি আছে, তা মানতে হবে। তোদের মতো বুদ্ধি নিয়ে চললে এতদিনে ফিনিশ হয়ে যেতাম। শোন, আমি একটু বাসায় যাব, অনেকদিন হলো সবার সাথে সরাসরি দেখা হয় নাই, কথা হয় না। তাহলে আমরা এখন কি করবো আপামনি? আমাদের যে অসমাপ্ত কাজগুলো পড়ে আছে সেগুলো শেষ করো। আর আপু নির্বাচন সামনে, তাই সব দিক বিবেচনা করে কাজ করবে, কেউ যেন বুঝতে না পারে এই সব কাজ আমরা করতেছি। তাতে তো আমাদের সমস্যা হতে পারে। যতই সমস্যা হোক না কেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাবধানে গোপনে সব কিছু করবে। যখন তোমরা পারবে না তখন আমি থাকবো তোমাদের সাথে। আর তোরাকে আমার সব সময় ব্যস্ত রাখতে হবে, যাতে ড্যাডি নির্বাচনে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। হ্যাঁ আপু, আমরা সব বুঝেছি। এবার আপনি বাসায় যান, বাকি সব কিছু সামলে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সাফা কালো রঙের গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে চলে গেল। তুরাগ বাসায় ঢুকে দেখলো এখন আর তুরাগকে কেউ কিছু বলে না, তবে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুরাগ এসবের কিছুই বোঝে না, কেনই বা বাসার কেউ আর কেন কোনো কথা বলে না, আর সবাই বা কেন এভাবে তাকিয়ে থাকে। তুরাগ এখনো কেন জানি কারো সাথে ঝামেলায় জড়ায় না, কারো বিপদের পাশে থাকে না। আব্বু, আমি ঝামেলা করি না, আর যারা আগে সব ঝামেলা করতো তারা ভালো হয়ে গেছে, তাই এখন আর কারো বিপদে পাশে থাকতে হয় না। যারা ঝামেলা করতো তারা এমপি নির্বাচন করতেছে, তাই নির্বাচন না হওয়া পর্যন্ত তারা এখন ভালো থাকবে। তবু আম্মু, ওই মেয়েটা ভালো হয়ে গেছে, এখন আর তাকে তো দেখা যায় না কারোর সাথে অন্যায় করতে। তা না হয় বুঝলাম, আমার ছোট ছেলেটা যখন বাসায় ঢোকে তখন সে একা একা আসে, যখন বাসা থেকে বের হয় তখনও একা একা আসে। এর কারণটা কি জানতে পারি বাবা? আব্বু, আমি কি হাসতে পারবো না? হাসার জন্য আবার কারণ থাকে নাকি? সেদিন তোমার সাথে বোরখা পরা মেয়েটাকে আমরা দেখেছি, কিন্তু মুখটা দেখতে পারি নাই। তা মেয়েটার পরিচয় তো দিলি না। আরে আম্মু, তোমরা তো তাকে চিনো, সে তালুক। কি হলো, থামলে কেন? কার কথা বলতে চাচ্ছ? আর মেয়েটাকে আমরা কেমন করে চিনি সেটা তো বলো। না না, এমনি বলেছি, কিছু না। এখন আমি রুমে গেলাম, পরে কথা বলবো। কেন বাবা, এখন বলতে সমস্যা কি? নাকি আমরা এবার সরাসরি গিয়ে দেখব? থাক তুরাগের মা, ছেলে যখন বলতে ভয় পাচ্ছে, আমরা নিজেরা গিয়ে তার পরিচয় নিয়ে আসবো। তোর ও কিছু না, রাখো তো এসব কথা। খেতে দাও আমাকে। ওর সাথে প্রেম নাই, আর আমাকে তার সাথে দেখবেও না। লজ্জা পেয়ে কী সব ভুলভাল বলে চলে গেল। ছেলের এমন কাণ্ড দেখে বাবা মা দুজনে হাসতে লাগলো। এরকম ছেলের জন্য একটা মেয়ের দরকার, তাহলে ওই মেয়েটার কথা শুনে অন্তত নিজেকে ভালো রাখবে, আর কারোর সাথে ঝামেলায় থাকবে না। সময়ের কাজ সময় মতো করবে, আর এখন থেকে নিজের বাপের টাকায় চলতে চেষ্টা করবে। সাফা বাসায় ঢুকেই তার বাবাকে জড়িয়ে ধরল। অনেকদিন পর বাবা মেয়ের দেখা। কতদিন পর সাফাকে জড়িয়ে ধরল, খুশিতে চোখে পানি এসে গেছে সোহেল তালুকদারের। হ্যাঁ ড্যাডি, আমি তো এসে গেছি। তাহলে এখন কেন কান্না করতেছো তুমি? সেটা তুমি বুঝবে না প্রিন্সেস, বাবা মা বুঝে সন্তান কাছে না থাকার ব্যথা। সময় খারাপ গেছে তাই দূরে ছিলাম, এখন তো আবারও ফিরে এসেছি। তাহলে তুমি এত সব কি করে ম্যানেজ করলে প্রিন্সেস? আর বলো না ড্যাডি, ওই ছেলেটাকে প্রেমের জালে ফাঁদে ফেলেছি, তারপর আমার মায়ার জালে আটকে মামলা তুলে নিলাম। এখন ওকে সব সময় আমি ব্যস্ত রাখবো, আর বাকি কাজ মাহি, কবির আর আমার ভাইয়েরা করবে। এই ফাঁকে সবার কাছে নিজেকে ভালো হিসেবে গড়ে তুলব। একবার খালি এমপি হয়নি, তারপর ওই ছেলেকে বোঝাবো এই সোহেল তালুকদার কি জিনিস। তা ছেলেটা তোমার কোনো ক্ষতি করে নাই তো প্রিন্সেস? না ড্যাডি, কিছুই করে নাই। তবে হ্যাঁ, ছেলেটা অনেক সৎ আর ভালো আছে, আমাকে সব সময় ভালো ভালো উপদেশ দেয়। এরপর ওর থেকে দূরে দূরে থাকবে। এখন যখন সব সমস্যা শেষ হয়েছে,
আর তার কোনো প্রয়োজন নেই? না না ড্যাড, এই ভুল করা যাবে না। তোমার নির্বাচন না হওয়া পর্যন্ত তুরাগকে হাত করে রাখা লাগবে, যাতে সে কোনো সমস্যা করতে না পারে। কিন্তু সে যে আমার কাছ থেকে আমার প্রিন্সেসকে আলাদা করেছিল, আমার প্রিন্সেসের সব কাজে বাধা দিয়েছে, পুলিশের কাছে মামলা করেছিল, আমার সোনা মণিটা যে বাসায় থাকতে পারে নাই, ঠিকমতো বের হতে পারে নাই। সব মনে আছে, কোনো কিছু ভুলে যাই নাই। সব কিছুর প্রতিশোধ তুলবো আমি ড্যাডি, কিন্তু সবার আগে তোমার নির্বাচন। তুমি একবার ক্ষমতায় যাও, তারপর দেখবে সব ঠিক হবে। কিন্তু অনেক কাজ যে বাকি আছে, সবগুলো এখন কে করবে? সব কাজ ভাইয়ারা করবে, আর মাহি কবির তো আছে, তাদেরকে সব বলে দিয়েছি। সবাই গোপনে করবে। এখন থেকে সবার কাছে ভালো হয়ে চলতে হবে আমাদের। সব বুঝেছি। তাহলে এখন কি বাসায় থাকবে নাকি ওখানে যাবে? বাসায় থাকবো না, আমাকে গোপনে থাকতে হবে, আর গোপনে আমার কাজ আমাকে করতে হবে। এমপি হও, তখন ঠিক হয়ে যাবে সব কিছু। আর হ্যাঁ, এবার একটু টাকার ব্যয় করো, বিনা পয়সায় কেউ ভোট দিবে না। সেসব তোমাকে ভাবতে হবে না আমার প্রিন্সেস, আমি প্রত্যেকটা জায়গায় লোক ঠিক করে রেখেছি, কোনো টেনশন নেই তোমার। তাহলে আমি এখন গেলাম ড্যাডি, পরে সময় বুঝে আবার চলে আসবো। সাফা গোপনে আগের মতো কাজ করা শুরু করে দিয়েছে। দিনে রাতে তুরাগকে ব্যস্ত রাখে, তুরাগকে সময় দেয়, কিন্তু তুরাগ জানে না সাফা সেই আগের মতোই আছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মারামারি সব কিছু সে করে। তুরাগ না থাকলে নেশা করে সিগারেট খায়। অন্যদিকে তার বাবা ভাই নির্বাচন নিয়ে ব্যস্ত, তাদের কোনো ঝামেলা নেই। আর তার বাবার কোনো প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষ ছিল খানের সেই ব্যবসায়ী পার্টনার নেতা, তাকে সাফা হুমকি দিয়ে নির্বাচন থেকে বসিয়ে রেখেছে। তাই এখন আর সোহেল তালুকদারের কোনো প্রতিপক্ষ নেই। সেই সাথে সবার সাথে ভালো ব্যবহার দেখানো, সবার সাথে মিলেমিশে থাকা এবং সবাইকে টাকা দিয়ে সাহায্য করা। সাফা তুরাগকে এত ব্যস্ত রাখতো যা বলার বাহিরে। ব্যস্ত বলতে ওই যে ভালোবাসা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বলা, তুরাগের কথা মতো চলা, কথা শোনা, সব করতো সাফা। মাঝে মাঝে তুরাগের আড়ালে সাফা তার কাজগুলো করে যেত। এর মাঝে সাফার বাবা এমপি হয়ে যায়, তাই এখন সাফা নিজেদের বাসায় সবার সাথে থাকে। তুরাগের সাথে একটু কম দেখা করে, কথাও তেমন বলে না। তুরাগ এখন প্রায় সময় সাফার অপেক্ষা করে, সাফাকে নিয়ে ভাবে। সাফা এক প্রকার তুরাগের মাথায় জেগে বসেছে। তুরাগ চাইলেও সাফাকে তার মাথা থেকে সরাতে পারে না, কিন্তু ইদানিং সাফার আচরণ তুরাগকে খুব কষ্ট দেয়। তাই তো তুরাগ বাধ্য হয়ে সাফার সাথে দেখা করে। কি বলবে তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও, আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। সাফা, হঠাৎ তোমার কি এমন হলো? কথাবার্তা এত পরিবর্তন, আগের মতো ঠিক করে দেখা করো না, ফোন দিলেও রিসিভ করো না। এখন আমার কাজ আর দায়িত্ব দুটোই বেড়ে গেছে, তাই আমার এখন তেমন সময় হয় না, বুঝলে? আবারও আগের মতো পোশাক পরা শুরু করেছো, সেদিন তো দেখলাম সিগারেটও খাচ্ছ তুমি। আচ্ছা, তোমার সমস্যা কি বলবে আমাকে? এমন করে কথা বলো কেন তুমি? আগে তো এমন ছিলে না, তাহলে হঠাৎ করে তোমার আবার কি হলো? এই, এত কথা বলো কেন তুমি? আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না। কি জন্য এসেছো সেটা বলে এখান থেকে বিদায় হও তো। সাফা, তুমি কি কোনো কারণে আমাকে ইগনোর করতেছো? এই, তুই যাবি নাকি? সাফা, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে কথা বলতেই পারি, তোমাকে সব বিষয়ে জিজ্ঞেস করতেই পারি আমি। তুমি আমার সাথে এরূপ ব্যবহার করতে পারো না। মাথা কিন্তু গরম আছে, ভদ্রভাবে বলতেছি, এখন এখান থেকে চলে যা। তুরাগ আরও অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাফা যেরকম ব্যবহার শুরু করেছে তাই সেখান থেকে বাধ্য হয়ে চলে গেল তুরাগ। সাফা এখন একেবারেই তুরাগের সাথে দেখা করে না। তুরাগ ভালো করে কথা বললে তার কথার উত্তর দেয় না। সাফা এখন আগের মতো হয়ে গেছে, সেটা তুরাগ বুঝে গেছে। তাই তুরাগ সাফাকে বারবার মানা করে, কিন্তু সাফা তা শোনে না। সাফা, আবারও এসব শুরু করেছো তুমি? আমাকে না কথা দিয়েছিলে এসব আর কোনোদিন করবে না? তুই একটা গাধা, তাই তুই আমার চালাকি বুঝতে পারিস না। শোন, এতদিন তোকে ব্যবহার করেছি, আর তোকে ব্যবহার না করলে আমার মামলা তোলা হতো না, আর এসব করতে পারতাম না। তাছাড়া তুই আমাদের সবার গলার কাঁটা হয়েছিলি। তুরাগ সাফার মুখে সব কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। সাফার মুখে শয়তানি হাসি, যা থেকে স্পষ্ট বোঝা যায় সাফা সত্যি সত্যি তুরাগকে ব্যবহার করেছে। তা সাফার হাসি বলে দিছে। দেখ, তোকে আমি ব্যবহার করেছি নিজের বাঁচার জন্য, তোকে ব্যবহার করেছি যাতে আর
কোনো দিন মামলা করতে না পারিস আমার নামে। তোকে ব্যবহার করেছি যাতে তুই আমার কাজে বাধা দিতে না পারিস। তাহলে আমাদের ভালোবাসা, আমাদের দুজনের স্বপ্ন। আমি তোকে কোনোদিনও ভালোবাসি নাই, বুঝলি? তুই ভালো ছেলে, তাই আর তোর কোনো ক্ষতি করি নাই। কিন্তু তুই যা করেছিলি আমাদের সাথে, এর জন্য কিন্তু বড় সাজা অপেক্ষা করছিল। তবে তোর সাথে মিশে বুঝেছি তুই ভালো। তাছাড়া একবার তুই আমার জীবন বাঁচিয়েছিস। তাহলে এরকম কেন আমার সাথে করলে তুমি? আমি তো সত্যি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি। তুমি একবার বলো, এতক্ষণ যা যা বললে সব মিথ্যা বলেছো তুমি। যা বলতেছি সব সত্যি বলতেছি। আর হ্যাঁ, তোকে ভালোবাসতাম যদি তুই আমার মতো বড় ঘরের টাকাওয়ালা কারোর সন্তান হতি। তুই তো নিজেই চলিস টিউশনির টাকা দিয়ে। আমার যে চাহিদা, আমার যে প্রতিদিনের খরচ, সেটা তুই বহন করতে পারবি না। ও, তাহলে এই কারণ? আমি গরিব, টিউশন করে চলি, তাই আমাকে ভালোবাসা যায় না, আমাকে ব্যবহার করা যায়? দেখ, তোর স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায় না। তোর নিজের অবস্থান দেখ আর আমাদের অবস্থান দেখ। কেন সব প্রেম করার আগে বলতে পারো না? আমি যদি তোমাদের সমস্যা হই তাহলে আমাকে মেরে ফেলতে, তাহলে আজকে এই যন্ত্রণা সহ্য করতে হতো না। আমি যেহেতু তোমাদের ক্ষতি করছি, তোমার নামে মামলা করছি, তাহলে মেরে ফেলতে। জানো, এই কষ্টটা কিন্তু সহ্য করার মতো না। সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। তবে হ্যাঁ, যা শিক্ষা দিলে তুমি, সেটা সারা জীবন মনে থাকবে আমার। সাফা কোনো কিছু না বলে কিছুক্ষণ তুরাগের দিকে তাকিয়ে থাকলো। তারপর সেখান থেকে সাফা চলে গেল। ভালোবাসা পেয়ে হারানোর ব্যথাটা সবাই বোঝে না, হয়তো চাইলেও ভোলা সম্ভব না, কারণ প্রথম ভালোবাসা আর প্রথম ভালো লাগা ভোলা যায় না। তুরাগ প্রায় সাফার কাছে যায় আর সাফাও তাকে বারবার ফিরিয়ে দেয়। দেখো তোরা, ভদ্রভাবে বলতেছি, আর কখনো আমার কাছে ভালোবাসা ভালোবাসা করতে এসো না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর আমি তোমাকে ভালোবাসি না। আমার পরিচয় শোনো আগে, তারপর না হয়। আয় ছোট লোকের বাচ্চা, চুপ কর তুই। তোর সাথে ভালোভাবে কথা বলেছি আর তুই কি না সেটা ভালো মনে করে আমার সাথে যা খুশি বলতেছিস, আমার কাজে বাধা দিতেছিস। তোর মতো ছোট লোকের বাচ্চার কথা শোনার আর জানার কোনো ইচ্ছে নেই। এখন যেমন আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতেছি, কোনো একদিন আমারও আসবে, সেদিন তুমিও আমার মতো করবে। এই সর আর শোন, এরপর আমার সামনে আসলে বা আমার কাছে বাধা দিলে হাত পা ভেঙে ন্যাংটা করে রেখে দিব। আর বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে তুলে দিব। আমি তো কোনো খারাপ কাজ করতে দিব না। আমিও দেখবো কেমন করে আমার শরীরে আঘাত করতে পারো তুমি। তুরাগ প্রায় সময় সাফার কাজে বাধা দেয়, মানুষগুলোকে এক করে যাতে সাফা আর তার লোকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সাফাও প্রায় সময় তুরাগের গায়ে হাত তোলে। এইদিকে আবার খান আর তার বন্ধু নেতা তাদের লোক আগে থেকে সাফার পেছনে লাগিয়ে রেখেছিল। তারা সাফা আর তুরাগের সব খোঁজ খবর রেখেছে এবং তারাও এই রকম কিছুর সুযোগ খুঁজতেছিল। তো সেদিন সাফার কাজে তুরাগ বাধা দেয়। এর কারণ সাফা তুরাগের গায়ে হাত তোলে এবং রাগী চোখে তুরাগের দিকে তাকায়। সাফা চলে যাবার কিছুক্ষণ পর খানের বন্ধুর লোক এসে তুরাগকে ইচ্ছে মতো মারে। তুই আমাদের সাফা ম্যাডামের কাজে বাধা দিস, তোকে আজ দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেব। আমাকে মেরে ফেললেও অন্য কেউ তোদের ম্যাডামের কাজে বাধা দেবে। দেখি কত জোর আছে আর কত আঘাত করতে পারিস আমাকে। তাই নাকি? তোর সাহস আছে, মানতে হবে। তাহলে দেখ তোর কি অবস্থা করে দিতে পারি আমরা। নেতার লোকেরা তুরাগকে সেই রকম মার মারে, এমনভাবে মেরেছে তুরাগের হাত পা ভেঙে ফেলেছে। চাইলেও তুরাগ উঠতে পারতেছে না আর নেতার লোককেও ধরতেও পারতেছে না। তুরাগের মন থেকে সাফা একেবারেই উঠে গেল। কি করে পারলো সাফা তাকে এমন করে মারার জন্য লোক পাঠাতে? তাকে যদি সাফার মারার ইচ্ছে ছিল তাহলে তো নিচে থেকেই তুরাগকে মারতে পারত। নেতার লোকেরা যখন দেখলেও তুরাগের আর জ্ঞান নেই, তখন তারা সেখান থেকে সুন্দর করে কেটে পড়ে। নেতা, আপনার কাজ একেবারে হয়ে গেছে। এখন দেখবেন ওই তুরাগের বাবা সাফা আর তার পরিবারকে ছাড়বো না। সেটা আমি জানি। মালিকের অনেক টাকা, অনেক বড় বড় নেতা প্রশাসনের লোকের সাথে তার ভালো সম্পর্ক। তাহলে তার ছেলে তুরাগকে কেন সে প্রোটোকল দেয় না? আর কেনই বা মালিক এরকম চুপচাপ থেকে কোনো প্রতিবাদ করবে না? আরে বেটা, ভদ্রলোক কখনো কারো সাথে বিদায়ে জড়ায় না। তাছাড়া ভালো মানুষ আমাদের মতো মানুষের পিছনে সময় নষ্ট করে না। আর মালিকের ছেলেরা অনেক ভালো, কোনোদিন টাকা পয়সার গরম দেখায় না। তারা অসহায় মানুষকে সব সময় সাহায্য করে। কিন্তু আপনার সাথে তো মালিক বা তার ছেলে মেয়ের সাথে কোনো শত্রুতা নেই, তাহলে আপনি
কেন তার ছেলের এই অবস্থা করে নিলেন? আছে, মালিকের ছেলের সাথে শত্রুতা আছে। তুরাগের কারণে আমার ছেলেকেই ওই সোহেল তালুকদারের মেয়ে সাফা মেরে ফেলেছে। তাই কাটা দিয়ে কাটা তুলব। এখন সাফাকে মারার পালা, কিন্তু তার আগে দলের প্রধানের সাথে কথা বলতে হবে। কিন্তু সোহেল তালুকদার তো এখন এমপি, আর আপনি সেই দলের একজন সামান্য নেতা। আপনি তাহলে কেমন করে সাফাকে মেরে ফেলবেন? টাকা হলে সব হয়, আর বললাম না দলের প্রধানের সাথে কথা বলবো, যাতে সোহেল তালুকদার এমপি হওয়ার পরও কোনো কিছু করতে না পারে। নেতা, আপনার পায়ের ধুলো আমাকে দেন। আপনি যে সত্যিকার ভালো মানুষ, ভিতরে থাকা আস্ত শয়তান তা এখন বুঝলাম। এর মাঝে খান সেখানে এসে নেতার পাশে বসলো। খানের চোখে মুখে আগুনের লেলিহান শিখা। নেতা, যত টাকা লাগে আমি দিব। আমাকে যেমন করে ওই মেয়ে উল্লঙ্ঘ করেছিল, আমিও ওই মেয়েকে উল্লঙ্ঘ করে তাকে রেপ করব। তাকে বুঝিয়ে দেব বাবা এমপি হলেও টাকা ছাড়া কোনো ছাড় নেই। আহা খান, এত উত্তেজিত হয়ে না তো। আমি তো আছি, আর কাজ তো সবেমাত্র শুরু করেছি। না না নেতা, আর অপেক্ষা করতে পারবো না। ওই মেয়ের বাপ এমপি থাকায় তাকে চরম শিক্ষা দিব আমি। সব হবে। তোমাকে তো উলঙ্গ করেছে আর আমার ছেলেকে খুন করেছে, তাহলে তুমি আমি কিভাবে আছি? একটু সময় দাও, সবকিছু ধীরে ধীরে হয়ে যাবে। সাফা এখন যেখানে চাঁদা তুলতে যায় সেখানেই নেতার সন্ত্রাসী বাহিনী চলে যায়। টেন্ডার বাজিতেও নেতার লোক, কোনো কাজ নিলে সেখানেও নেতার লোক। সাফা চাইলেও এখন কোনো কিছু করতে পারে না। এখন সব সময় নেতার লোকের সাথে সাফার লেগেই থাকে। দিন যত যাচ্ছে নেতার লোকের সাথে সাফার শত্রুতা বেড়েই চলেছে। সাফার বাবা এমপি হওয়ার পরও তার ক্ষমতা বেঁধে রেখেছে দলের প্রধান। ড্যাডি, এভাবে তো চলতে পারে না। তুমি একজন এমপি হওয়ার পরও ওই নেতার কাছে কেন বারবার হেরে যাচ্ছ? না হেরে উপায় আছে। দলের প্রধান বলেছে আমি যদি এমপি হওয়ার পরও এইসব কাজ করি বা কাউকে দিয়ে করিয়ে নেই, তাহলে আমাকে সরাসরি দল থেকে বহিষ্কার করে দিবে। শুধু তাই না, তখন নাকি ওই নেতার পায়ের কাছে পড়ে থাকতে হবে। আর এটাও বলেছে আমরা যে কাজ করতেছি এসব কাজে নাকি সাধারণ মানুষ আমাদের উপরে ক্ষিপ্ত। তাহলে আমরা কি এখন হাত পা গুটিয়ে বসে থাকবো? তাহলে তুমি এমপি হয়ে আমাদের লাভ কি হলো? সব বুদ্ধি দিয়ে করতে হবে। এখন নেতার সাথে গায়ের জোরে পারা যাবে না, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাহলে কি বুদ্ধি সেটা আমাকে বলো তুমি। এখন থেকে সাইফ আর সাজিদ বাদবাকি কাজ করবে। আমার প্রিন্সেস এখন থেকে অবসর সময় পার করবে। তাহলে বোঝাতে চাচ্ছ সব কিছু নষ্ট আমি করেছি, তাই তো? রেগে গেলে তো হেরে গেলে। নেতার ছেলেকে মেরেছ, খানকে অপমান করেছ, তারা তার প্রতিশোধ তোমার উপরে তুলতে চায়, তোমাকে তারা মেরে ফেলতে চায়। তাই এখন থেকে সব সাইফ আর সাজিদ করবে। একবার খালি নেতা আর খানকে পাই, একেবারে শেষ করে ফেলবো। তাদের কত বড় দুঃসাহস, তারা আমাকে মারতে চায়। কিছুই করবে না তুমি। আমি আমার প্রিন্সেসকে হারাতে চাই না। আর বাদবাকি সব কাজ তোমার দুলাভাই দেখে নিবে। আর আমি আগের সব লোককে অন্য কাজে লাগিয়ে দিব, আর নতুন লোক সব কিছু করবে। এতে নেতা বা খানকেও কিছু বুঝতে পারবে না। তাহলে আমি এখন থেকে কি বসে বসে আঙুল চুষবো ড্যাডি? আপাতত বসে থাকাই তোমার জন্য ভালো হবে। আগে শত্রু শেষ করি, তারপর পুরো রাজ্য তোমার। রাগ করে না আমার সোনামণি। আপাতত কয়টা মাস নীরব থাকো। তুমি কি চাও আমি ক্ষমতা হারাই? তাছাড়া আমার ক্ষমতা থাকা মানে ওদের রাতের ঘুম হারাম। সাফা প্রচুর রাগ করে তার বাবার কাছ থেকে চলে গেল। মাহি আর কবিরকে নিয়ে এক জায়গায় বসে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো। তার মাথায় এখন নেতা ঘুরতেছে। না না, এভাবে তো থাকা যায় না। এবার নেতাকে একটা শিক্ষা দিতে হবে। তাই সাফা কবির আর মাহিকে নিয়ে সরাসরি নেতার বাসায় চলে গেল। নেতা বিছানায় ঘুমিয়ে আছে। মাহি নেতার দু হাত আর কবির নেতার দু পা চেপে ধরল। নেতার সাথে সাথে ঘুম ভাঙল। তাকিয়ে দেখে তার সামনে সাফা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তোর নাকি খুব ক্ষমতা হয়েছে। এই শহরে কুইনকে নাকি তুই মারতে চাস? এই যে এসেছি, মার আমাকে। তাহলে এবার আমাকে ছেড়ে দিয়ে দেখ তোর কি অবস্থা করি। আমাকে লোক দিয়ে ধরে রেখেছিস, হাতে বন্দুক, আর নিজেকে কুইন দাবি করতেছিস। মাহি, কবির, ছাড়, শালাকে দেখি কি করতে পারে আমাকে। এই কে কোথায় আসিস? তাড়াতাড়ি আমার রুমে আয়।
জীবিত নেই, সবগুলোকে মেরে তবেই তোর কাছে এসেছি। তোকে তো আজকে আমি মেরে ফেলবো। সাহস থাকলে বন্দুক ফেলে আমার সাথে লড়াই কর। কবির, মাহি, কেউ আসবে না তোরা। আর মাহি, ধর বন্দুকটা। সাফার সাথে নেতার হাতাহাতি শুরু হয়ে গেল। নেতা যতবার সাফাকে মারতে যায় ততবার মার খেয়ে পড়ে যায়। ইচ্ছে মতো নেতাকে সাফা মারতে শুরু করে দিল। নেতার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। নেতার উঠতে পারল না। সাফা নেতার বুকের উপর পা রাখলো। চাইলে তোর এই মুহূর্তে মেরে ফেলতে পারি, কিন্তু সেটা আমি করব না। তোকে আর খানকে তিলে তিলে মারবো আমি। আপু শালাকে এখানেই মেরে রাখো, কেউ জানতেও পারবে না। না না মাহি, এই কাজটা এখন করব না। ওকে আর খানকে তিলে তিলে হাজারো চাপ দিয়ে মেরে ফেলবো। তোদের কারণে সব হাতছাড়া হয়ে গেছে, তাই তোদের কোনো নিস্তার নেই নেতা। কবির সাফাকে টেনে সরিয়ে আনলো। আর একটু হলে নেতা মরেই যাবে। কবিরও চায় না এভাবে নেতা মরুক। নেতার সাথে অনেক হিসাব বাকি আছে। কবির মাহিকে চোখ ইশারা করে সাফাকে ধরে বাহিরে নিয়ে আসলো। সাফার রাগ এখনো কমতেছে না। মন তো চাচ্ছে মারতে মারতে আরো আধমরা করতে। নেতা সারা রাত ওভাবে জ্ঞান হারিয়ে পড়েছিল, কারণ নেতাকে যে উদ্ধার করবে এমন কোনো লোক বাসায় ছিল না। পরের দিন খান নেতাকে ফোনের উপরে ফোন করতে থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। তাই খান তার লোক নিয়ে নেতার বাসায় যায়। গিয়ে দেখে নেতার সব লোক মরে পড়ে আছে। তাই খান দৌড়ে উপরে নেতার রুমে যায়। নেতাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রায় 6 ঘন্টা পর নেতার জ্ঞান ফিরে। নেতা তোমার এমন অবস্থা কে করেছে? তার নাম বলো আমাকে, আজকেই তাকে খুঁজে বের করে মেরে ফেলবো। আমি সুস্থ না হওয়া পর্যন্ত কেউ ওই এমপির মেয়েকে মারবে না। তাহলে ওই মেয়েটা তোমার এমন অবস্থা করেছে নেতা? হ্যাঁ খান, এবার ওই মেয়ে বুঝবে আমি কি জিনিস আর কি করতে পারি। আমাকে খালি সুস্থ হতে দাও তুমি। তুমি আমার বন্ধু, তোমাকে তো সুস্থ হতেই হবে। একবার খালি সুস্থ হও, দুজনে মিলে ওদের পরিবার ধ্বংস করে ফেলবো আমি। শহরের অলিগলির যত পাতিমাস্তান আছে সবাইকে আমার দলে নাও। যত টাকা লাগে আমায় শেয়ার ব্যবসা থেকে দিবে খান। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমার টাকার অভাব নেই, আমি সব দেখে নেব। এখন বেশি কথা না বলে রেস্ট করো। আর আমি এখানে লোক রেখে যাচ্ছি, কোনো দরকার হলে তারা এনে দিবে। আমি বাইরের সব কিছু ঠিক করি আগে, আর মাঝে মাঝে দেখতে আসবো তোমাকে। অনেক দিন লাগলো নেতার সুস্থ হতে। সুস্থ হওয়ার পর সাফার বাবার অনেক ব্যবসা, অনেক কাজ বন্ধ করে দেয় তারা। সাইফ আর সাজিদ শত চেষ্টা করেও নেতা আর খানের কিছু করতে পারে না, উল্টো তাদেরকেও মার খেতে হয়। এক পর্যায়ে সাইফ আর সাজিদ নেতা আর খানের কাছে বন্দী হয়ে যায়। শুয়োরের বাচ্চা, একবার সাহস থাকলে আমাদের চেয়ারের থেকে না বেঁধে একবার খুলে তো দেখ। আহারে সোনামানিক দুটো, খুব কষ্ট হচ্ছে তাই না? আজকে তোদের এই পরিণতির জন্য তোদের বোন দায়ী। খান, শুধু তার বোন না, তার বোনের ওই প্রেমিক তুরাগও দায়ী আছে। কি বলতে চাস তোরা? তোর বোন তোদের বাবার শত্রু মালেকের ছোট ছেলের সাথে হাত মিলিয়ে আমার অনেক ক্ষতি করেছে। তোদের ছোট বোন মালেকের ছেলের সাথে প্রেম করে। মালেক কোনোদিনও আমাদের শত্রু ছিল না। যতই নাটক সাজাও না কেন, কোনো কাজ হবে না। আমরা আমাদের বোনকে চিনি, বুঝলি? সেটা সময় হলে নিজেরাই দেখতে পারবে। এখন এদের দুজনের কি যায় বলো তো এখন? এদের জীবন ভিক্ষা দাও, যাতে সারা জীবন আমাদের দান করা জীবন নিয়ে বেঁচে থাকে। ঠিক কথাই বলেছো খান। এবার দেখবো এদের এমপি বাপ আর বোন কেমন করে বড় কথা বলে আমাদেরকে। আমাদেরকে মেরে ফেললে জীবিত রাখিস না তাহলে কিন্তু। আরে চুপ থাক, যা, তোদের জীবন ভিক্ষা দিলাম, দেখবো এতপর তোদের অহংকার কোথায় থাকে। নেতার লোকেরা হাত পা বাঁধা অবস্থায় গাড়িতে তুলে সোহেল তালুকদারের বাসার সামনে সাইফ আর সাজিদকে ফেলে রেখে যায়। নিজের ছেলেদের মুখে সব শুনে লজ্জায় মাথা নত হয়ে যায় সোহেল তালুকদারের। যা করার এখন সোহেল তালুকদারকেই করতে হবে। সাফা এখন তাদের বাসায় থাকে না, আগের যে বাসায় ছিল সেখানে সে আছে। একা একা থাকতে থাকতে তার তুরাগের কথা খুব মনে পড়ে যায়। এখন সব সময় তুরাগ তার মাথায় ঘুরে, কারণ তুরাগ সব সময় সাফার পাশে ছিল। কোনো কিছু করতে গেলে তুরাগ বাধা দিত। ভালোবাসি ভালোবাসি বলতে বলতে সাফার কান ঝালাফালা করে দিত। এখন বড্ড মিস হয় তুরাগকে। চাইলেও সে এখন তুরাগকে দেখতে পায় না।
হঠাৎ তুরাগের কি হলো? এখন কেন সে সাফার কাছে আসে না? আচ্ছা মাহি, এখন তুরাগ কেন আসে না দেখা করতে, কথা বলতে? সেটা তো বলতে পারতেছি না। তাছাড়া অনেক দিন তো হলো, কই আমরা তো দেখলাম না। নাকি এই শহর ছেড়ে চলে গেছে সে? আপু হতেও পারে শহর ছেড়ে চলে গেছে। গরিব ছেলে হয়তো শহরে থাকার মতো জায়গা নাই, আর টিউশনও মনে হয় করতে পারে না, তাই হয়তো চলে গেছে। কিন্তু চলে গেলেও তো আমাকে বলে যেত। এমনিতে সে কতবার আসতো আমার কাছে, আর এখন তার কি হলো কিছুই তো বুঝলাম না। ওই ছেলে না থাকায় ভালো হয়েছে, আমাদের কাজে বাধা দিত, কত সমস্যা সৃষ্টি করত। এখন তো আমাদের সময় ভালো কাটতেছে। সেটা তো জানি, এখন আর কোনো সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে তুরাগের কি হলো? হঠাৎ করে তুরাগ কোথায় উধাও হয়ে গেল? ওর কথা বাদ দেন তো আপু, ওর কথা মনে না করে ভাবুন এখন কি পরিকল্পনা। কিসের পরিকল্পনার কথা বলতেছো তুমি? কবির খবর এনেছে খান আর নেতা শহরের সব পাতি মাস্তানকে তাদের দলে ভিড়িয়েছে, সেই সাথে আপনার দুই ভাইকে ধরে নিয়ে গিয়েছিল। এই কথা কে বলিস নাই কেন আমাকে তোরা? আমাকে তো আজকে বলল কবির, সাথে এটাও বলল। কি হলো, চুপ হয়ে গেলি কেন তুই? আসলে খান আর নেতা নাকি আপনার দুই ভাইয়ের জীবন ভিক্ষা দিয়েছে, সেই কথা এখন সবার মুখে মুখে। তাহলে আরো একবার ওই দুজনকে সিস্টেম করতে হবে। অনেক বড় ভুল করেছে দুজনে, এইবার আর বাঁচিয়ে রাখবো না। এই কাজ করা যাবে না আপু, তাতে আপনার বাবার সমস্যা হতে পারে। আপনার বাবা বাহিরের মাস্তান এনে তাদেরকে দুনিয়া থেকে তুলে দিতে ও পারে। যা তাহলে বোতল নিয়ে আয়, মাথাটা কেমন কেমন করতেছে। আসলে সাফার মাথায় এখন তুরাগ ঘুরতেছে, চাইলেও সে তুরাগকে মন থেকে তুলে ফেলতে পারতেছে না। এখন তুরাগের বাধা দেওয়াটা খুব মিস করতেছে। মাহি দুটো বোতল নিয়ে আসলো, সাফা 1.5 বোতল একাই খেয়ে নিল। সাফা ঢুলতে ঢুলতে নিজের রুমে গেল, বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ে তুরাগের সাথে কাটানো আগের স্মৃতিগুলো চোখে ভাসতে লাগলো। এখন প্রায় সময় তুরাগকে মিস করে সাফা। প্রতিদিন মাহি আর কবিরকে তুরাগের কথা জিজ্ঞেস করতেছে। কেন জানি সাফার মনে হচ্ছে তুরাগকে ছাড়া সে নিজেই বাঁচতে পারবে না। কেমন ছটফট করে সব সময়গুলো পার করে সে। আজকে মাহি আর কবিরকে নিয়ে সাফা বের হয়েছে তুরাগকে খুঁজতে, কিন্তু মাহি আর কবির তা জানে না। যেখানে যেখানে বের হয়েছিল, ঘুরেছিল, খেয়েছিল, সব জায়গায় খোঁজ করেও পেল না। তাই মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে 2 পায়ের উপর 2 হাতের কনুই রেখে কপালে হাত দিল। আপামনি এভাবে কাকে খুঁজলেন? আর আপনাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন? আচ্ছা তোরা দুজন বলতো, তোরা হঠাৎ করে কোথায় গেল? কেন সে আমার সাথে দেখা করতে আসে না? আপু তাহলে কি ধরে নিব তুরাগকে আপনি ভালোবাসেন? সেটা জানি না, কিন্তু এখন মনে হচ্ছে তুরাগকে দেখতে না পারলে আমি বাঁচবো না। বারবার চোখের সামনে সে ভেসে উঠতেছে, বারবার আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি সাফা। আগে যেখানে সহ্য করতে পারতাম না, এখন তাকে দেখতে না পেরে নিজের অবস্থা খারাপ হচ্ছে। এখানে আপনার প্রেমের জালে তুরাগকে ফাঁসানোর কথা ছিল, সেখানে নিজেই দেখি তুরাগের প্রেমে মায়ায় আটকে গেছেন আপামনি। তাহলে কি ধরে নিব আপু আপনিও তুরাগকে ভালোবাসেন? তার সাথে অভিনয় করতে করতে, তার সাথে মিশতে মিশতে এখন তাকেই আপনি মিস করতেছেন। কথা ছিল তুরাগকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের স্বার্থ উদ্ধার করব, কিন্তু এখন দেখি সাধ্য উদ্ধার করতে গিয়ে আপনি তার প্রেমে পাগল হয়ে গেছেন। সত্যি তাই, আমি তুরাগের প্রেমে পাগল হয়ে গেছি। ওর সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছি, চাইলেও মাথা থেকে নামাতে পারতেছি না। তাহলে এখন কি করবেন আপামনি? কি করব জানি না, তবে তুরাগকে সামনে দেখতে না পেলে পাগল হয়ে যাব আমি। আমি কিছু বুঝি না, কোথায় পাবি তুরাগকে জানি না, কিন্তু আমার এখন তুরাগকে লাগবে। সব জায়গায় তো খুঁজলেন, কোথাও তো পেলেন না, এখন আমরা আর কোথায় খুঁজবো? ওর তো কোনো ঠিকানা জানি না। এখন যে তুরাগের বলা কথা মনে পড়তেছে, কোনো কাজেই মন বসতেছে না আমার। এভাবে কি চলতে পারবেন আপামনি? আসলে কি ভালোবাসা এটাকে বলে? মনের মানুষের অনুপস্থিতির পাশে না থাকাকে কি ভালোবাসা বলে? এভাবে কি ভালোবাসার গভীরতা বাড়ে?
আমরা তো কখনো কারোর সাথে প্রেম করি নাই, তাহলে কেমন করে বলবো কোনটা ভালোবাসা? ঠিক আছে ঠিক আছে, এখন তোদের কাজ হলো তোরাকে খুঁজে বের করা। কবির, তুই আজকে যে জায়গাগুলো ঘুরলাম সেখানে সেখানে প্রতিদিন খোঁজ করবি। আর মাহি, ভার্সিটিতে এবং যেখানে করে টিউশন পড়াতো সেখানে সেখানে দেখবি। ঠিক আছে আপু, আমরা খোঁজ করব। এখন চলেন তো, অনেকক্ষণ হলো এসেছি। যে কোনো সময় খান বা নেতার লোকেরা আসলে সমস্যা হতে পারে। মাহি ঠিক বলেছ, এই সময়ে কোনো ঝামেলা করা যাবে না, আমাদের বরং চলে যেতে হবে। তারা আর বাহিরে থাকলো না। এই সময় সাফাদের বিপদ যাচ্ছে, তাই তারা চলে গেল। এভাবে দিনের পর দিন মাহি আর কবির তুরাগের খোঁজ করতে লাগলো, কিন্তু তারা তুরাগের কোনো খোঁজ পাচ্ছে না। সাফা তো দিনের পর দিন তুরাগের মায়ায় আটকে যাচ্ছে। তুরাগ যখন কাছে ছিল তখন সে তুরাগের ভালোবাসা বোঝেনি, এখন যখন কাছে নেই তখন তুরাগের না থাকা সাফাকে এলোমেলো করে দিচ্ছে। সত্যি বলতে একটা অভ্যাস ছিল তুরাগ, প্রতিদিন দেখা করা, কথা বলা, খোঁজ খবর রাখা, সাফাকে ভালো ভালো উপদেশ দেয়া, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলা। সাফা যখন গুন্ডামি করতো সেখানে বাধা দিত। সেই সময়টা হঠাৎ করে না থাকলে তখন তো আর একজন পাগল প্রায় হবেই। তুরাগকে যখন নেতার আর খানের লোকেরা মেরে রাখে তখন তুরাগ সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। পুরো একদিন পর খোঁজাখুঁজির পর তুরাগের পরিবার তুরাগকে পায়। যখন তারা তুরাগকে পায় তখন আশেপাশের লোক বলে সোহেল তালুকদারের মেয়ের লোকেরা তুরাগকে মেরেছে। তুরাগকে হসপিটালে ভর্তি করা হয়। তুরাগের হাত পা ভেঙে যায়। আরও একদিন পর তুরাগের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে দেখে তার পাশে তার মা রোকসানা খানম, বাবা মালেক, বোন তানিশা আর ভাই তুরফান। বাবা তুরাগ, এখন কেমন আছিস? শরীরটা কেমন লাগতেছে তোমার বাবা? একটু কষ্ট হচ্ছে আম্মু, কিন্তু আমার হাত পা কোথায় আম্মু? তোমার হাত পা ভেঙে গেছে বাবা, ডাক্তার বলেছে সুস্থ হতে 6 মাস লাগবে তোমার। দেখলে তো আজ তুরাগের মা, আগেই তোমার ছেলেকে মানা করেছিলাম, তখন শুনে নেই আমার কথা, আজকে দেখো। এখন থেকে তোমার সব কথা শুনবো আব্বু। এখন থেকে সবাই আমাকে নতুন করে চিনবে, কাউকে ছাড় দেবো না আমি। তাহলে কি সুস্থ হওয়ার পর তুমিও মস্তানি করবে নাকি? না আব্বু, মাস্তানি না, সবাইকে দেখাবো আমার বাবা ওই শহরের 10 জন বড় লোকের একজন। আমিও প্রোটোকল সাথে নিয়ে ঘুরবো। আমিও সবাইকে দেখাবো অন্যায় করলে সাজা পেতে হবে তাদের। তুমি কি মনে করেছো আমি এসব করতে পারবো না, কিংবা আগে থেকে করতে পারতাম না? করি নাই কেন জানো? যাদের উপকার করবে তারা তোমার বিপদে পাশে থাকবে না, তার প্রমাণ তোমার এই অবস্থা হওয়ার পুরা একদিন পর তোমাকে পেয়েছি, কেউ সাহা করে নাই। সেসব জানি না আব্বু, উপকার করলে যে প্রতিদিন পেতে হবে এমন না আব্বু। তবে এতটুকু শোনো, এবার থেকে তোমার মতো হব আমি। আমার বাবার যে আছে সেটা সবাই জানবে। তোকে আর কথা বলতে হবে না, এবার চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে নে। তোর টেনশনে আমাদের কারো ঘুম হয় নাই। যা করার আমরা করব, তোকে আর কোনো করতে হবে না। দরকার হলে বিদেশে গিয়ে পড়াশোনা করবি তুই। বড় ভাইয়া ঠিক কথা বলেছে ছোট ভাইয়া। আমাকে নিয়ে আর টেনশন করতে হবে না তোমাদের কারো। আমি এবার থেকে সবার কথা মতো চলবো। কি শুরু করলে অসুস্থ ছেলেটার সাথে? আগে সুস্থ হোক, পরেরটা পরে দেখা যাবে। তুরাগ, এবার ঘুমানোর চেষ্টা কর বাবা। রোকসানা খানম ছেলের কাছে থাকলো। সবাই বাসায় চলে গেল, কারণ 2-3 দিন থেকে কারো চোখে ঘুম নেই, খাওয়া নেই। তাই সবাই হাসপাতাল থেকে বের হয়ে গাড়ির কাছে আসলো। নিচে এসে দেখে খান আর নেতা বাহিরে দাঁড়িয়ে আছে। মালিক তো তাদের দুজনকে দেখে অবাক। নেতা আর খান মালিকের কাছে এগিয়ে আসলো। কি মিস্টার মালেক, আমাকে ভুলে গেছো নাকি? দেখো, আজ তোমার বিপদের দিনে আমি আর নেতা এসেছি। তোমাদেরকে কেন ভুলে যাব আমি? আর আমার বিপদে কাউকে আমার কাছে লাগবে না। এখনো আগের মতো তেজ আর জেদ দেখি বিদ্যমান তোমার মাঝে সোহেল। ভালো মানুষের কাছে যে তেজ থাকবেই। তোমাদেরকে দেখলে আমার প্রচুর রাগ ওঠে। রাগ ওঠাটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে ব্যবসা করে আমরা কেউ তোমাকে ঠকাই নাই। সে সময় আমরা ব্যবসায় লস করেছিলাম। ওসব আমি ভুলে গেছি। যে কাজের জন্য এসেছো সেটা বলো। আমরা কি আবার এক হতে পারি না? যদি এক হই তাহলে সোহেল তালুকদার তোমার বা আমাদের ক্ষতি করতে পারবে না। তাছাড়া দেখো, সোহেল তালুকদারের মেয়ে তোমার ছোট ছেলের কি অবস্থা করেছে। আমি একবার ভুল করেছি, বারবার না। আমার কাজ আমি করতে পারবো, কার সাথে এক হতে চাই না আমি।
নেতা আর খান মনে মনে খুব রাগ হলো, কিন্তু সেটা তারা প্রকাশ করলো না। কোনো এক সময় এই তিনজন ভালো ব্যবসায়ী পার্টনার ছিল, কিন্তু নেতার টাকার লোভ ছিল, তাই তো সেই সময় মালিককে ঠকিয়েছিল তারা। আর সব কিছু আগে থেকেই মালিক জানতো, তবুও কিছু বলেনি, কারণ মালিক ঝামেলা পছন্দ করে না। কিন্তু এবার নেতা আর খান যা করলো তাতে প্রায় চমকে গেল, কারণ খান এবার ফোন বের করে তুরাগ আর সাফার ভিডিও দেখালো। অনেকগুলো ভিডিও দেখালো, যে সময় তারা প্রেম করেছিল, একসাথে ঘুরেছিল, খেয়েছিল, সেই ভিডিও। সব ভিডিও দেখে দেখে মালিক তো অবাক। এবার খান মোবাইলটা বন্ধ করে রেখে দিল। দেখলে মালিক, তোমার ছেলে কি কি করেছে? তোমার ছেলেকে সরল পেয়ে প্রেমের অভিনয় করেছে, আর শেষে তোমার ছেলের কি অবস্থা করেছে দেখলে তো? এখন বলতে পারো তোমার ছেলের সাথে কেন প্রেমের অভিনয় করে এমন করবে? আর এটাও বলতে পারো আমরা এসব ভিডিও কই পেলাম? ভিডিও আমাদের লোক করেছে। তোমার ছেলের কারণে বারবার আইনের হাত থেকে বেঁচে গেছে সাফা। আর বাকি কথা তোমার ছেলে কি জিজ্ঞেস করিও। আমাদের লোকেরা তোমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু সোহেল তালুকদারের মেয়ে আর তাদের লোকের সাথে আমরা দুজন পারি। এতক্ষণ যা যা বলল সব মিথ্যে বলেছে তারা দুজন। আর খুব অবাক হয়ে শুনেছে মালিক এবং তার ছেলে মেয়ে। নেতা আর খান এমন করে কথাগুলো বানিয়ে বলল যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে। নেতা মালিক তো আমাদেরকে শত্রু ভাবে, চলো আমরা চলে যাই। হয়তো সে আমাদের কথা বিশ্বাস করে নাই। হ্যাঁ খান, ঠিক বলেছ। তুমি আমাদেরকে মালিক বিশ্বাস করে না। আসলে সোহেল তালুকদার তার ক্ষতি করলো, এখন সে তার কাছে ভালো। কিছু দূর গিয়ে দুজনে মুস্কি মুস্কি হাসতে লাগলো, কারণ এখন যদি মালিক চায় সোহেলের অনেক বড় ক্ষতি করতে পারে। মালিক অনেক রেগে আছে, এবার রাগটা তার নিজের ছেলে তুরাগের উপরে। তাই বাসায় না গিয়ে আবারও খুব জোরে জোরে হেঁটে তুরাগের কাছে গেল। পিছু পিছু তানিশা তুরফানও গেল। হঠাৎ মালিক আর তানিশা তুরফান ফিরে আসায় কিছুটা অবাক হলো রোকসানা খানম। কি ব্যাপার, তুমি ফিরে আসলে যে? কোনো কিছু কি ছেড়ে গেছো? তোমার এই ছেলেকে জিজ্ঞেস করো সে কি কি করেছে, আর তার কারণে আমার শত্রু নেতা আর খান কি কি বলে গেল। তানিশা, তুফান, কি হয়েছে তোমরা বলো তো? তোমাদের বাবা তো রেগে আছে। আম্মু, ছোট ভাইয়া এই অহংকারী গুন্ডি মেয়েটার সাথে প্রেম করেছে। কি বলতেছো তুমি তানিশা? আম্মু, তানিশা ঠিক বলেছে, কারণ নেতা আর খান সাফা আর তুরাগের প্রেম করার কয়েকটি ভিডিও দেখিয়েছে। যদি সত্যি সত্যি প্রেম করতো তাহলেও মানা যেত। ওই সাফা ভাইয়ার সাথে প্রেমের অভিনয় করেছে, নিজের স্বার্থে উদ্ধার করেছে। কিন্তু তোমার ছেলে কতটা বোকা দেখো, যাকে ভালোবেসেছে সেই মেয়ে তার এই অবস্থা করেছে। তোমার আব্বু আর ভাই বোন যা বললো সব কি সত্যি নাকি মিথ্যা? চুপ করে থেকো না, আসল সত্যিটা কি সেটা বলো। যা বলেছে সব সত্যি, কিন্তু আম্মু বিশ্বাস করো, আমি সাফাকে ভালোবাসার কথা বলতে যাই নাই। সাফা আমাকে দিয়ে ওর মামলা এবং ওর কাজগুলো করতে যাতে সহজ হয়, সেই জন্য সে আমাকে ব্যবহার করেছে। যাকে বোরকা পরা দেখেছিলে সেটাই সাফা ছিল, কিন্তু প্রথমে আমিও চিনতে পারি নাই। যখন প্রেম খুব গভীর তখন আমি জানতে পারি। আমি ওর থেকে বেরিয়ে আসতে চেয়েছি, কিন্তু পরে কি থেকে কি হয়ে গেল সেটা বলতে পারে না। তোমাকে না আগেই বলেছি, ওই মেয়ের সাথে প্রেম ভালোবাসা বা অন্য কোনো সম্পর্ক হলে আমি কি করব সেটা ভুলে গেছো? এরপর আর এমনটা হবে না আব্বু, আর এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়ে যায়। যদি এরপর এমন কিছু বা এর থেকেও খারাপ কিছু হয়, কিংবা যদি তোমার কারণে আমার মাথা নিচু হয়, সেদিন তোমার পরিচয় আমি দেব না। এমনকি সেদিন চিরতরে আমার বাসার দরজা বন্ধ হয়ে যাবে। আব্বু, হয়েছে, এবার চলো, ওকে এখন বিশ্রাম করতে দাও। বাবা মাকে অশান্তিতে রেখে সে তো এখন বিশ্রাম করবে। আজকে খান আর নেতা যা যা বলল সব তো শুনলি। ওরা আমার যা ক্ষতি পূর্বে করেছে, আজকে শত্রু, এটা সেটা বিশ্বাস অবিশ্বাস কত কি বলল। ওনাদের কথা বাদ দিয়ে চলো তো আব্বু, এবার যাওয়া যাক আমাদের। বাসায় তো যাব, তবে তার আগে আরেক জায়গায় যাব আমি। আমরাও যাব তোমার সাথে আব্বু। মালিকের পেছনে পেছনে তানিশা আর তুরফান দুজনেই গেল। মালিক সাথে সাথে ওরা দুই ভাই বোন গাড়িতে উঠল। ড্রাইভারকে বলল এমপির বাসায় যাওয়ার জন্য। মালিকের কথা মতো ড্রাইভার সেই রাস্তায় যাওয়া শুরু করে দিল।
এবার তানিশা আর তুরফান বুঝতে পারল তাদের বাবা আসলে কোথায় আগে যেতে চাইছিল। কিছু সময়ের মধ্যে তারা এমপির বাসায় আসলো। বাবা, ছেলে মেয়ে তিনজনে এমপি সোহেল তালুকদারের বাসায় ঢুকলো। হঠাৎ এই শহরের বড়লোক মালিক আর তার ছেলে মেয়েকে দেখে অনেক অবাক হলো সোহেল তালুকদার। আমার কি সৌভাগ্য, আজকে আমার বাসায় এই শহরের বড়লোক এবং সবচেয়ে ভালো মানুষটা এসেছে। এত খুশি হওয়ার কিছু নেই এমপি সোহেল তালুকদার। সেটা পরে বোঝা যাবে খুশি হব কি না। আসেন আসেন, বসেন। কি জন্য এলেন বলেন। বসতে আসি নাই এমপি সোহেল তালুকদার, আপনার সাথে আমার কোনো শত্রুতা কখনো ছিল না, বরং আমাকে দিয়ে আপনার অনেক উপকার হয়েছে। সেটা আমি অস্বীকার করি না মালেক সাহেব। হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ কি, সেটা কি জানতে পারি? আমি কখনো রাজনীতি আর রাজনৈতিক নেতা পছন্দ করি না, এটা এই শহরের সবাই জানে। কিন্তু তারপরে সব দলের নেতা আমার কাছে আসে। আমি কখনো কোনো সন্ত্রাসীর আওতাধীন ছিলাম না, তাদেরকে কখনো খারাপ কাজে বাধাও দেইনি। তারপরে কেমন করে আপনি আর আপনার মেয়ে আমার ছেলের সাথে এমন করলেন? আমি তো আপনার কোনো কথাই বুঝলাম না। না বোঝার মতো কথা বলি নাই সোহেল তালুকদার। আমার ছেলে তুরাগের হাত পা ভেঙে দিয়ে এখন সাধু সাজতেছেন। মনে রেখেন আমার ক্ষমতা কতটুকু। আপনার ছেলে তাহলে তুরাগ? সত্যিই আমরা কেউ জানতাম না, কিন্তু আপনার ছেলের সাথে এমন কিছুই কেউ করে নাই। করেছেন কি না তা আমরা জানি। আমার ভাইয়ের পেছনে আপনার মেয়েকে প্রেম করতে লাগিয়ে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছেন। আমার ভাইকে ব্যবহার করেছেন। আমার ভাই সরল বলে আমার ভাইয়ের গায়ে হাতও তুলেছেন। আমার একটা ফোন কলেই আপনাকে পথের ভিখারি বানাতে পারে, সুতরাং সাবধান না হলে এর পরিণাম ভালো হবে না, বলে দিলাম। আপনার মেয়েকে সাবধান করে দিবেন। আপনাদের রাজনীতি করা লোকেরা আমাদের পায়ের তলায় থাকে। আপনার মতো কত এমপি আমাদের পা ধরে। আপনাদের কপাল ভালো, আমার ভাই কিছুই বলে নাই। তুরাগের পেছনে যদি কেউ লাগেন, এরপর তখন আমাকে দেখবেন কি করতে পারি আমি। আপনার মতো এমপিকে পায়ের নিচে রাখি আমি। আরও নানা রকম কথা বলে সব কথাই অপমানিত হয়েছে সোহেল তালুকদার। সাইফ আর সাজিদ শুধু তাদের কথা শুনেছে। সোহেল তালুকদার এবার নিজের মেয়ের উপর রাগ হলো। এমন অপমান কেউ আগে করার সাহস পায়নি, তাও বাসায় এসে তাকে শাসিয়ে গেল, অপমান করে গেল। সোহেল তালুকদার তার মেয়েকে ফোন করে বাসায় আসতে বলল। সাফা তার বাবার ফোন পেয়ে দ্রুত বাসায় চলে আসলো। এসে দেখে তার বাবা এক হাত গালে দিয়ে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে তার মনটা ভীষণ খারাপ। ড্যাডি, হঠাৎ ডাকলে যে? আর তোমার মন খারাপ কেন? মন কি আর এমনি এমনি খারাপ? আজকে তোমার জন্য মালিক চৌধুরী আব্বুকে অপমান করে গেল। আমার কারণে কেন মালিক চৌধুরী আব্বুকে অপমান করবে? আমি তো মালিক চৌধুরীর সাথে কোনো কিছু করি নাই। তুরাগ মালিকের ছেলে, আর মালিক তার বড় ছেলে আর মেয়েকে নিয়ে বাসায় এসে যা নয় তা বলে গেল। যেখানে জীবনেও কেউ অপমান করতে পারে নাই, সেখানে আজ। কি বলো ড্যাডি? তুরাগের বাবা মালিক চৌধুরী? তুমি কি তুরাগের গায়ে হাত তুলেছিলে? তুমি নাকি তুরাগের হাত পা ভেঙে দিয়েছো? এখন নাকি হাসপাতালে ভর্তি আছে তুরাগ। নেতার খান আমাদেরকে বলেছিল তুমি নাকি তুরাগের সাথে প্রেম করো। আজকে তুরাগের ভাই আর বোন সেটা বলে গেল। তুরাগের হাত পা আমি কেন ভাঙতে যাব? তুরাগের সাথে তো আমার দেখাই হয় না। হ্যাঁ, তার সাথে প্রেম করেছি, তবে মামলা তুলে নেওয়ার জন্য। আর বাকিটা তো সব জানো। এরপর যেন তুরাগের আশেপাশে না দেখি। আর হ্যাঁ, আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, বলে দিলাম। এখন কোনো না শুনবো না, আগে সত্যিটা উদ্ঘাটন করব, তারপর আমিও মালিক চৌধুরীকে তোমাকে অপমান করার জন্য জবাব দেব। তার আগে সত্যিটা বের করব আমি এখন গেলাম। আমাকে আপাতত কেউ ডেকো না। সাফা দ্রুত বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে মাহি আর কবিরের কাছে চলে গেল। মাহি আর কবির সাফার রাগ দেখে অবাক। সাফা একটা চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বসলো। টেবিল থেকে সিগারেট নিয়ে টানতে থাকলো। আপু, হঠাৎ আপনার কি হলো? এভাবে রেগে আছেন কেন? আজকে মালিক চৌধুরী ড্যাডকে অপমান করেছে। আমি নাকি তুরাগের হাত পা ভেঙে দিয়েছি। মালিক চৌধুরী কোনো অপমান করবে? মালিক চৌধুরী কেন অপমান করবে? আর তুরাগের হাত পা কবে ভাঙলেন আপনি? মালিক চৌধুরী আপনার বাবাকে অপমান করলো, আপনি কোনো বললেন না কেন? আমি সেখানে ছিলাম না। ড্যাডি ফোন করে ডেকে নিয়ে বলল
কিন্তু আমি ড্যাডি অপমান হওয়ার কথা ভাবতেছি না। আমি ভাবতেছি তুরাগের হাত পা কে ভাঙলো আর কে বা আমার নাম বললো। হ্যাঁ সেটাই তো আবামনি, আমরা তো এমন করি নাই। তাই তো, কেন তুরাগকে আমরা দেখি না? তাহলে এই ব্যাপার। আমার ভালোবাসার মানুষের গায়ে কে হাত তুলেছে সেটাই তো জানতে চাই, আর কে এমন কাজ করে আমাদের নাম দিল। তাহলে এখন আমরা কি করব আপামনি? তোমরা দুজন এখন খোঁজ বের করবে কে তুরাগের সাথে এমন করেছে, আর আমি এখন হাসপাতালে যাব তুরাগকে দেখতে। কিন্তু এমন ভাবে গেলে তো সমস্যা হবে আপু আপনার। সেটা আমি দেখে নেব, কিন্তু সমস্যা আরও বেড়ে গেছে। ওই নেতা আমার ভাইদেরকে বলেছে আমি তুরাগকে ভালোবাসি। তুরাগের বাবা হচ্ছে মালিক চৌধুরী, বুঝলে এবার? তাই তো তুরাগের ভাই বোন আর ড্যাডিকে অপমান করেছে। এখন ড্যাডি রেগে আছে, তুরাগের সাথে আমার বিষয়টা মনে হয় মানবে না। আগে তুরাগকে মানানোর চেষ্টা করুন আপু, পরেরটা পরে দেখা যাবে। আর তুরাগ কেমন আছে সেটাও তো জানতে হবে আপনার। আমরা এই দিকটা দেখে নিতেছি, আপনি বরং তুরাগকে মানানোর চেষ্টা করেন, আর বাকিটা সব ধীরে ধীরে মানিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, খোঁজ করা শুরু করে দাও তোমরা। আমি এবার তুরাগের কাছে গেলাম। সাফা আবারও বাইক নিয়ে হাসপাতালে গেল। সেখানে গিয়ে হাসপাতালের রেজিস্টার দেখে তুরাগের কেবিন নাম্বার নিল। তারপর একটা নার্সের ড্রেস পরে মুখে মাস্ক লাগালো। তারপর নার্সের মতো গিয়ে তুরাগের কেবিনে ঢুকলো। ঢুকে দেখে একজন মহিলা। আপনি রোগীর কে হন? আমি ওর মা হই, কিন্তু একটু আগে তো একজন নার্স এসে ইঞ্জেকশন আর ওষুধ দিয়ে গেল। ওর ডিউটি শেষ, আমার শুরু, তাই দেখতে আসলাম কি অবস্থা, সব ঠিক আছে কিনা। তাহলে আপনি এবার কি করবে? আপনি একটু বাহিরে যান, আমার এখানে কাজ আছে। 5 মিনিট পর আপনাকে ডেকে নিতেছি। আমি থাকলে সমস্যা কি? আমি তো ওর মাই হই। এটাই তো সমস্যা, ছেলের কষ্ট সহ্য করতে পারবে না, এক পর্যায়ে কেঁদে দিবে, তখন রোগীর সমস্যা বাড়তে পারে। আপনি বাহিরে যান, আমি আপনাকে 5 মিনিট পর ডাকতেছি। যেতে না চাইলেও বাধ্য হয়ে রোকসানা খানম ছেলের কাছ থেকে বাহিরে গিয়ে বসল। সাফা সাথে সাথে দরজা লাগিয়ে দিল। তুরাগের কাছে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সাফার চোখের কোণে পানি। তুরাগকে দেখতে চেয়েছিল কিভাবে, আর দেখতেছে কিভাবে। এভাবে তুরাগকে দেখে সাফার ভীষণ কষ্ট হচ্ছে। সাফা এবার মাস্কটা নিচে নামিয়ে দিল। আস্তে আস্তে তুরাগের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই তুরাগ চোখ খুলে গেল। চোখ খুলে সাফাকে দেখে ভয়ও পেল, রাগও হলো। তুমি এখানে কেন এসেছো? আমি মরে গেছি নাকি বেঁচে আছি সেটা দেখার জন্য? চুপ করো তুরাগ, এমন করে বলো না। তাহলে কি করে বলবো তোমাকে? আমার এই অবস্থা করে তোমার শান্তি হয় নাই, নাকি আমাকে জীবিত দেখে এখন মেরে ফেলতে মন চাচ্ছে? বিশ্বাস করো তুরাগ, আমি এসব করি নাই, আর তোমাকে মেরে আমার বা লাভ কি? বিশ্বাস? আর তোমাকে? সেটা জীবনেও না। আমি তো পথের কাটা ছিলাম। আমি না থাকলে তো অসহায় মানুষকে অত্যাচার করতে সুবিধা হয় তোমার। যখন আমাকে মারার এত ইচ্ছে ছিল, তখন নিজে না মেরে অন্যকে দিয়ে কেন মারতে গেলে? আমি বা আমার কোনো লোক তোমাকে মারে নাই তুরাগ, আমাদের ভালোবাসার কসম তুরাগ। চুপ করো, ওই পাপী মুখে ভালোবাসার কথা বলবে না। এবার দয়া করে এখান থেকে চলে যাও, আমি আর তোমার চেহারা দেখতে চাই না। সাফা এবার কেঁদে তুরাগকে জড়িয়ে ধরল। এতে তুরাগের কষ্ট হতে লাগলো, কারণ পুরো শরীরে মারের ব্যথা এখনো আছে। হাত দুটো ভাঙা, চাইলেও সরিয়ে দিতে পারছে না। তুরাগের ভীষণ রাগ হতে লাগলো সাফার এরকম নতুন নাটক দেখে। কিন্তু হঠাৎ করে তুরাগের মনে পড়ল তার মা কোথায়। তখন সে চোখ চারদিক করে তার মাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পেল না তুরাগ। এদিকে সাফাও তার বুকের উপর আছে। তুরাগের রাগ হচ্ছে অনেক। এই সাফা এখন তার কাছে কি চায়? আর এমন অবস্থা করে এখন ঢং করতে এসেছে। আমার উপর থেকে ওঠো, আমার খুব লাগতেছে। সরি, বুঝতে পারি নাই। বুঝতে পারো নাই নাকি ইচ্ছে করে এমন করলে তুমি? আমাকে যে কি অবস্থা করে রেখেছো, এরপর নিজেকে সাধু মনে করো তুমি? বিশ্বাস করো তুরাগ, আমি এমন করি নাই। যদি তোমাকে আমার মারার ইচ্ছে থাকতো, তাহলে নিজে না মেরে কেন অন্যকে দিয়ে মেরে নিব আমি? যে মেয়ে প্রেমের অভিনয় করতে পারে, যে মেয়ে নিজের কথা ভেবে অন্যের সাথে খেলা করে, সে মেয়ে আমার এই অবস্থা করেছে। হ্যাঁ, আমি প্রেমের অভিনয় করেছি নিজেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তোমাকে কষ্ট দিয়েছি, তোমার সাথে ছলনা করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি সত্যি ভালোবাসি। তোমার অনুপস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে
আমিও তোমাকে ভালোবাসি। তুমি যখন ছিলে না তখন তোমাকে আমি খোঁজ করেছি, কিন্তু কোথাও পাই নাই তোমাকে। থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। একবার যখন ধোকা খেয়েছি, দ্বিতীয়বার আর সেই একই ভুল করবো না। বিশ্বাস করো, আমি তোমাকে কোনো ধোকা দিব না। সত্যি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। শেষে আমি ড্যাডির কাছে জানলাম তুমি হাসপাতালে। ও, তার মানে এর পেছনে তোমার বাবার হাতও আছে? বাহ, খুব সুন্দর তো। বাবা মিলে আমার এই অবস্থা করে দিলে। আগে পুরো কথা তো শুনবে নাকি? তোমার বাবা ভাই বোন আমাদের বাসায় গিয়ে আমার বাবাকে অপমান করেছে, আমি নাকি তোমার এই অবস্থা করেছি। তখন আমি জানতে পারি তুমি হাসপাতালে। আমার বাবা কোনো খারাপ কাজ করে নাই, যা করছে তোমার ভালোই করছে। আমি জানতাম না তুমি মালিক চৌধুরীর ছেলে। ও যখন জানলো আমি বড়লোকের সন্তান, তখন ছুটে আসলে আমাকে দেখতে। আর যখন বারবার ভালোবাসার কথা বলার জন্য তোমার কাছে যেতাম, তখন ছোট লোক আরো কত কি বলেছো, আর শেষে আমার এই অবস্থা করেছো। তুমি যা ভাবতেছ তা নয়। কতবার বলবো আমি এসব করি নাই। আর হ্যাঁ, তখন হয়তো তোমাকে ফিরিয়ে দিয়েছি, অপমান করেছি, কিন্তু যখন তুমি ছিলে না তখন আমি তোমাকে আমার এই বুকে অনুভব করেছি। তুমি যদি গরিবের সন্তানও হতে তখনও তোমাকে ভালোবাসতাম আমি। তোমার কোনো কথাই বিশ্বাস হয় না, আর তোমাকে আমি ভালোবাসি না। তোমাকে সহ্য হচ্ছে না, চলে যাও আমার চোখের সামনে থেকে। সত্যি আমি চলে গেলে তুমি খুশি হবে? সত্যি আমাকে তোমার সহ্য হচ্ছে না? চলে যাও তুমি, তোমাকে আমি দেখতে চাই না। সাফা নিজের চোখের পানি মুছে নিজেকে ঠিক করে নিল। যাওয়ার আগে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তুরাগের দিকে। এখন তুরাগের সত্যি সাফাকে সহ্য হচ্ছে না। এই সাফা কতই না নাটক জানে, কতই না সুন্দর অভিনয় করে। সাফার যেতে মন চাচ্ছে না, তবুও সে থাকতেও পারতেছে না। যেখানে সাফার চোখের জল বলে দেয় এখন কতখানি তুরাগকে ভালোবাসে, সেখানে তুরাগের চোখের ভাষায় বোঝা যায় সাফা যেন এখানে না থাকে। দরজা খুলতে গিয়ে আবারও দৌড়ে তুরাগের কাছে এসে জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেলো। কাঁদতে কাঁদতে তুরাগের কেবিন থেকে বের হয়ে গেল। সাফা যখন বের হয় তখন রোকসানা খানম দেখতেও পেল না। কিছুক্ষণ পর রোকসানা খানম ছেলের কাছে গেল। আম্মু, এরপর কোনো নার্স আসলেই তুমি আর বাইরে যাবে না। কেন, কোনো কি সমস্যা হয়েছে নাকি? আম্মু, বলা তো যায় না কখন কোন শত্রু এসে আমাকে না মেরে ফেলে। চুপ করো তুরাগ, আমরা থাকতে কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কার মনে কি আছে কেউ কি বলতে পারি আম্মু? আচ্ছা বাবা, ঠিক আছে, আর কোথাও যাব না আমি, সব সময় তোমার কাছে থাকবো আমি। রোকসানা খানম এখন তুরাগের কাছে থাকে। যতই নার্স ডাক্তার বাইরে যাওয়ার কথা বলুক না কেন, রোকসানা খানম ছাড়াও তুরাগের সাথে এখন তার ছোট বোন তানিশাও থাকে। সাফা চলে যাওয়ার পর প্রচুর কান্না করে, কারণ তুরাগ তাকে অনেক ভুল বুঝেছে, এমনকি তুরাগ তাকে অপরাধী ভাবে। শুধু কি তাই, সাফার ভালোবাসা তুরাগ বুঝল না। সাফা কান্না করতে করতে ফ্রিজ থেকে একটা বোতল বের করে ঢক ঢক করে খেতে থাকলো। হঠাৎ সাফার কান্না করা দেখে মাহি সাফার কাছে আসলো। সাফার সাথে সাথে মাহিকে জড়িয়ে ধরল। সাফা অনেকটা অবাক হয়ে গেল। আপু, আপনার কি হয়েছে? গেলেন তো হাসি মুখে, আর ফিরে এসে কান্না করতেছেন, আর এভাবে পুরা বোতলটা শেষ করে দিলেন যে? মাহি, তুরাগ আমাকে ভুল বুঝেছে। তুরাগ আমাকে ভালোবাসে না, তুরাগ আমাকে তাড়িয়ে দিয়েছে। আপু, এভাবে কান্না করবেন না, তাতে আপনার শরীর খারাপ করবে। হয়তো রাগের বশে আপনাকে ফিরিয়ে দিয়েছে। না না মাহি, রাগ থেকে নয়, সত্যি সত্যি আমাকে সে ফিরিয়ে দিয়েছে। আমি এত করে বলার পরও সে আমাকে বিশ্বাস করে নাই। আপু, আপনি একবার ভাবুন তার সাথে কি কি করেছেন, আর তাছাড়া ওর যা অবস্থা হয়েছে তাতে তো আপনার প্রতি একটু হলেও ঘৃণা থাকবে। কিন্তু ওর এইরকম অবস্থা তো আমি করি নাই, কেন সে বুঝলো না? তার এমন অবস্থা আমি করতে পারি না। আপু, আগে আমাদেরকে ওই লোকগুলোকে খুঁজে বের করতে হবে যারা তুরাগের এমন অবস্থা করেছে। তোমরা কি তাদের খোঁজ পাও নাই? চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। কিন্তু তুরাগ যে আমাকে ভালোবাসে না, আমাকে যে তাড়িয়ে দিল, আমার যে এখন তুরাগকে লাগবে মাহি। আপু, আমরা তুরাগের সাথে যা করেছি
তাতে তুরাগের এরকম আচরণ করা স্বাভাবিক, তাই বলে পিছিয়ে আসলে হবে না আপু। আপনাকেও লেগে থাকতে হবে, তার ভুল ভাঙাতে হবে। আর কি করে তার ভুল ভাঙাবো আমি? আপু তুরাগের সাথে সাথে কাছে কাছে থাকতে হবে। আগে তুরাগের মনে মরে যাওয়া ভালোবাসা আবারও জন্ম দিতে হবে। তুরাগকে বোঝাতে হবে আপনি তাকে খুব ভালোবাসেন। কিন্তু হাসপাতালে তো সব সময় ওর বাসায় লোক থাকে। আপু সময় বুঝে সব করতে হবে আপনাকে, আর দেখবেন সেই সময় আপনি কোনো না কোনোভাবে পেয়ে যাবেন। সাফা উঠে গিয়ে আরও একটা বোতল বের করে ঢক ঢক করে খেলো। এরপর একটা সিগারেট জ্বালালো। কিছুতেই তুরাগকে সে ভুলতে পারতেছে না। আর তুরাগের যে এমন অবস্থা করেছে তাকে পেলে তো মেরেই ফেলবে সাফা। এভাবে আরও অনেক দিন চলে গেল। সাফা সুযোগ পেলেই তুরাগের সাথে দেখা করে, তবে সেটা সবার চোখের আড়ালে। আর তুরাগ যখন গভীর ঘুমে থাকে গিয়ে তুরাগের গালে মুখে চুমু খায় সাফা। হঠাৎ করে কোনোভাবে তুরাগের বাবা মালেক টের পেয়ে যায়। তুরাগের আম্মু, শোনো, আজকে তুরাগকে আমরা রিলিজ করে বাসা নিয়ে যাব। হঠাৎ কেন নিয়ে যেতে চাচ্ছ? তাছাড়া তুরাগ তো এখনো অসুস্থ হয় নাই। হঠাৎ নয় তুরাগের আম্মু, এখানে প্রায় ওই অহংকারী গুন্ডি মেয়েটা আসে, হয়তো তোমার ছেলে তাকে আসতে বলে। আব্বু, আমি তাকে কেমন করে আসতে বলবো? তার সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। সব জানি আর সব বুঝি, ভালোবাসাকে সেটা আর বলতে হবে না। তুরাগের আম্মু, তুমি সব কিছু গোছানো শুরু করে দাও। দরকার হলে পুরো বাসায় শহরের বড় বড় ডাক্তার নার্স এনে চিকিৎসা করাবো। আব্বু, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সবাইকে ভালোবাসি না। যদি ভালো না বাসো তাহলে এই হাসপাতালে থাকতে চাও কেন? তুমি যা বলবে তাই শুনবো। তোমার যেটা ভালো মনে হয় তাই করো। তাহলে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হও। আমি রিসেপশনে গেলাম। আর হ্যাঁ, তুমি সব গোছানো শুরু করো। মালিক গেল রিসেপশনে তুরাগকে রিলিজ করে নেওয়ার জন্য। রোকসানা খানম সব কিছু গোছানো শুরু করে দিয়েছে। তানিশা আর তুরফান তুরাগকে ধরে হুইল চেয়ারে বসালো। রিলিজ নিয়ে তুরাগকে বাসায় নিয়ে গেল। তুরাগের চিকিৎসার জন্য মালিক ডাক্তার রাখলো, সাথে 24 ঘন্টা দেখাশোনা করার জন্য একটা নার্স রাখলো। সাফা হাসপাতালে এসে দেখে তুরাগ নেই। সাফার মাথা ঘোরার অবস্থা হয়ে গেল। সাফা রিসেপশনের মেয়েটাকে জিজ্ঞেস করে জানতে পারে তার বাবা রিলিজ করে নিয়ে গেছে। সাফা মন খারাপ করে বাসায় চলে গেল। আপু আজকে আবার হঠাৎ করে আপনার কি হলো? এভাবে মন খারাপ করে আছেন যে? আজকে নাকি তুরাগকে ওর বাবা হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে গেছে। এতে চিন্তার কি আছে? বাসায় গিয়ে দেখা করবেন ওর সাথে। সেটা তো সম্ভব নয়, বাসায় সিকিউরিটি গার্ড আছে। তাছাড়া বাসা ভর্তি মানুষ। তুরাগকে সব সময় সেবা করার জন্য একটা নার্স রেখেছে। আপামনি, আপনি মনে হয় বুঝলেন না আমার কথা। আমরা চুরি করে বাসায় ঢুকবো, রাত গভীর হলে দেখা করতে যাব, বাদ বাকি সব কিছু আমি দেখে নিব। এখন আমি যাচ্ছি। কখন কিভাবে বাসায় ঢোকা যায়? এখন আর মন খারাপ করে থাকতে হবে না আপু, এবার একটু ঠান্ডা হও। কবির তো গেল দেখতে। সাফা যতক্ষণ তুরাগকে আপন করে পাচ্ছে না ততক্ষণ সাফার কোনো শান্তি নেই। সাফা আজও বোতল বের করে খেতে থাকলো। অনেক সময় পর কবির এসে জানালো সেসব ঠিক করে এসেছে। এখন একটু গভীর রাত হওয়ার দেরি। রাত গভীর হলে সাফা, কবির, মাহি বেরিয়ে পড়ে। কবির গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে। সাফা আর মাহি দেয়াল টপকে ভেতরে যায়। তারপর বাসার ঠিক পেছনে যায়, যেখানে কেউ দেখতে পারবে না। তারপর বড় রশি ছাদের উপরে ছুঁড়ে দিয়ে বিল্ডিংয়ের পাইপ আর রশি ধরে সাফা উপরে ওঠে। প্রথমে দেখে তুরাগের বাবা মায়ের রুম, পরে দেখে তানিশার রুম, এরপরে দেখে তুরফানের রুম। সবার শেষে তুরাগের রুম দেখতে পেয়ে জানালা খুলে লোহার গ্রিল খুলে আস্তে করে ভেতরে ঢুকে সাফা। তুরাগ আরামে ঘুম দিতেছে, আর নার্সরাও ভেতরে নেই, মনে হয় বাহিরে আছে। তাই সাফা দরজা লক করে দিল ভেতর থেকে। আস্তে করে তুরাগের বিছানায় বসলো সাফা। সাথে সাথে কারো উপস্থিতি টের পেয়ে তুরাগের ঘুম ভেঙে গেল। এ কি, তুমি এত রাতে এখানে কি করে আসলে? আমাকে নিশ্চয়ই মেরে ফেলতে এসেছো। এত বেশি কথা বলো কেন তুমি? যেটা জানো না সেটা বলো কেন তুমি? তাহলে এত রাতে কি করে আমার রুমে ঢুকলে তুমি? সেটা তো বলা যাবে না। শোনো, তুমি যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছো, আমাকে কি বলেছো তুমি? তোমাকে বলতে হবে কেন? আর তুমি কে যে তোমাকে বলবো আমি? আমি কে সেটা না হয় তুমি সুস্থ হওয়ার পর তুমি নিজেই জানবে। আমার কাছে কি চাই তোমার? আর কেন এসেছো আমার কাছে তুমি? দয়া করে চলে যাও এখান থেকে।
কি চাই সেটা ভালো করেই জানো। তোমাকে দেখতে মন চেয়েছে, তাই আমি এসেছি। তোমাকে হাসপাতালে দেখতে পাইনি বলে এখানে এসেছি আমি। আমাকে দেখার তো কিছু নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই তো কি হয়েছে, সম্পর্ক গড়ে নিব। আমি আমার ভুলগুলো এখন বুঝতে পারতেছি। আমি বলতেছি এখান থেকে চলে যাও। না, যাব না তো। আজকে সারা রাত তোমার সাথে রোম্যান্স করব আমি। আমি জানতাম তুমি খারাপ গুন্ডি অহংকারী মেয়ে, তুমি যে এতটা নির্লজ্জ তা তো জানতাম না। যাকে ভালোবাসি তার কাছে লজ্জা করে কোনো লাভ নেই। প্লিজ শরীরের কাপড় ঠিক করো তুমি, আর এখান থেকে যাও বলতেছি, নাহলে সমস্যা হবে। আমি অত ভয় করি না, তোমার ভালোবাসা না পেলে যাব না। সাফা তুরাগের পাশেই শুয়ে পড়ল। অনেকটা আনইজি ফিল হচ্ছে তুরাগের। এতটা অসুস্থ চাইলেও সরে যেতে পারতেছে না। সুযোগটা হাতছাড়া করলো না সাফা। এই সুযোগে তুরাগের গালি মুখে ঠোঁটে চুমু দিল সাফা। যদি তুরাগ সুস্থ থাকতো তাহলে ঠাস ঠাস করে কয়েকটা দিয়ে দিত সাফাকে। তুমি এতটা খারাপ, আমার অসহায়ত্বের সুযোগ নিল তুমি। আমি খারাপ সেটা নতুন করে আর বলতে হবে না। যখন তুমি ভালোবাসা দিবে না, তাই আদর করে তো নিতেই হবে, তাই না? যে সময়টা তোমার সাথে সম্পর্ক ছিল বলতে পারবে কোনো ব্যাড টাচ করেছি তোমাকে, আর আজকে কেমন করে সব করতে পারলে? ভালোবাসার মানুষকে নতুন করে ভালোবাসতে শেখায়। সুতরাং সব সময় নিজেকে গুটিয়ে রাখাও ভালো না, আর সাধু হওয়াও ভালো না। তোমার মন তুমি ব্যাড টাচ করো নাই, আমার মন চাইছে তাই করেছি, এবং সারা জীবন তাই করে যাব আমি। যেখানে তোমাকে ভালোবাসি না সেখানে তুমি জোর খাটাও। অবশ্যই নিজের ভালোবাসা আদায় করতে মাঝে মাঝে জোর খাটাতেও হয়। ভালোবাসা নাকি নাটক, নাকি আমার বাবার এই শহরের 10 জন বড়লোকের একজন তার অর্থ সম্পদ দেখে আমার পিছনে ছুটতেছো? এই সাফা তালুকদার অন্যের সম্পদের ওপর কখনো নজর দেয় না। যে মেয়ে অন্যের কাছ থেকে জোর করে টাকা পয়সা কিনে নেয়, যে মেয়ে চাঁদাবাজি করে, যে মেয়ে টাকার বিনিময়ে মানুষ খুন করে, সে মেয়ে কি বলে শোনেন? সত্যি বলতেছি তোরা, আগে যেরকম ছিলাম সেরকম নাই আমি। প্রেম করার সময়ও ঠিক এই কথা বলেছিলাম, মামলা তুলে নেওয়ার পরও বলেছো, কিন্তু তারপর ঠিকই আসল রূপ বের হয়ে এসেছিল। সাফা এবার শোয়া থেকে উঠে বসে তুরাগের দিকে তাকালো। খুব করুণভাবে তুরাগের দিকে তাকিয়ে আছে সে। তুরাগ সাফার দিক থেকে মুখ সরিয়ে নিল। সাফা এমনভাবে তাকিয়ে আছে আবারও যে কোনো সময় তুরাগ সাফাকে আই লাভ ইউ বলতে পারে।